বাংলাদেশ ইসিটি নেটওয়ার্কের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। আদাব, নমস্কার এবং শুভেচ্ছা। আমি জান্নাতুন নাহার, মেম্বার সেক্রেটারি বাংলাদেশ ইসিটি নেটওয়ার্ক, অ্যাজ ওয়েল অ্যাজ আমি ম্যানেজার ইসিসিটি সেভ দ্য চিলড্রেন। আজকে আপনাদের সাথে রয়েছি মডারেটর হিসাবে। তো বাংলাদেশ ইসিটি নেটওয়ার্ক আজকের যে ওয়েবিনারটা সাজিয়েছে সেটা হচ্ছে ব্রেস্ট ফিডিং ম্যাটার্স, দ্য বেস্ট স্টার্ট ফর এভরি চাইল্ড। তে এই ওয়েবিনারের সাথে আমাদের সাথে আজকে যারা আছেন তাদের সঙ্গে আমি একটু পরিচয় করিয়ে দিই। সেটা হচ্ছে আমাদের অনেক অভিজ্ঞ প্রেজেন্টার আছেন, যিনি হচ্ছে এম এস খুরশিদ জাহান, ডিরেক্টর, বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন। আমাদের সাথে আরো দুজন বিজ্ঞ আলোচক আছেন, যেনারা এই বিষয়ে অনেক অভিজ্ঞ, কাজের অভিজ্ঞতা আছে, পড়াশোনা করা আছে। ওনারা হচ্ছেন একজন ডক্টর এমডি আব্দুর রাজ্জাকুল আলম, এমবিবিএস, এমপিএইচ, ইএমইই, ন্যাশনাল আরবান হেলথ কনসালটেন্ট, ইউনিসেফ। আরও আছে আমাদের সাথে হচ্ছে ডক্টর নুসরাত জাহান মনি, টেকনিক্যাল স্পেশালিস্ট, এমএনসিএইচএন, শিশুদের জন্য প্রোগ্রাম, সেভ দ্য চিলড্রেন। তো আমরা তো অবশ্যই এই বিষয়ের উপরে খুব ভালোভাবে জানবো, শুনবো। তো একটু শুরু করার আগে আমি একটু নিয়মটা বলে দিতে চাই। আজকে আমরা যেটা ওয়েবিনারে প্রেজেন্টেশনের জন্য পাবো হচ্ছে 25 মিনিট, আর হচ্ছে 2 রাউন্ডে আমরা হলো প্রশ্ন উত্তর পর্ব নিয়ে কথা বলবো। সেটাতে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 5 মিনিট করে সময়। 5 মিনিটের মধ্যে একটি প্রশ্নের আহ, আহ, যে উত্তরগুলো, যে আমাদের জানাগুলো সেগুলো শেয়ার করব। তো আমি শুরু করছি। আহ, আহ, বিশেষভাবে অনুরোধ করছি এম এস খুরশিদ জাহান, ডিরেক্টর বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন, ওনার উপস্থাপনাটা দেওয়ার জন্য। আর আমরা বাকি যারা আছি আমরা সব সময় ধৈর্য সহকারে খুব অংশগ্রহণ করি, এটা মনোযোগ দিয়ে শুনবো। এবং পরে আপনাদের জন্য প্রশ্ন উত্তর পর্ব আছে, আপনাদের কাছ থেকে আমরা প্রশ্ন নেব। থ্যাংক ইউ আপা, প্লিজ শুরু করেন। জি। জি, ধন্যবাদ আপা। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক থেকে আয়োজিত ব্রেস্ট ফিডিং কে ফোকাস করে যে ওয়েবিনারের আয়োজন, এর জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আহ, এবং ধন্যবাদ বলতে চাই যে ব্রেস্ট ফিডিং নিয়ে এই মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনার বিষয় রেখেছেন আপনারা। তো আমি বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনে পরিচালক হিসাবে আছি প্রায়, এবং প্রতিষ্ঠানের সাথে আছি প্রায় 18 বছর ধরে। আমি এই লাইনে কাজ করছি। আমার অল্প কিছুদিনের অভিজ্ঞতায় এবং আমরা যে নিয়মিত যে কার্যক্রমগুলো করে থাকি সেখানকার মানে সেই আলোকেই আজকের উপস্থাপনাটি সাজিয়েছি। এবং সম্প্রতি যেহেতু বিশ্ব মাতৃত্ব সপ্তাহ শেষ হয়ে গেল, তারপরেও এটা আগস্ট মাস ব্যাপী আমরা এটা করে থাকি। এবং শুধু আগস্ট মাস ব্যাপী না, পুরো বছর জুড়ে, মানে আগামী 2027 সাল আগ পর্যন্ত বিশ্ব মাতৃত্ব সপ্তাহের যে প্রতি বছর যে প্রতিপাদ্য দেওয়া থাকে ওয়ার্ল্ড ওয়াইড, এটা ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং অ্যালায়েন্স ফর নিউট্রিশন ওনারা যেগুলো দিয়ে থাকে ওয়াবা থেকে। তো তার আলোকেই আমাদের প্রতি বছরই বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের কার্যক্রম সেই আলোকেই আমাদের সাজানো হয়ে থাকে, আমরা সেগুলো বাস্তবায়ন করে থাকি। তো আমি কিছু ব্রেস্ট ফিডিং এর জন্য যে মানব জীবনের যে টেকসই এবং সুস্থ সূচনা নিশ্চিতকরণে আসলে মাতৃদুগ্ধ পানের গুরুত্ব সেই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। আমি একটু আপনার কি আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমার জি, স্ক্রিন কি দেখা আপনারা যাচ্ছে। দেখতে যাচ্ছে পাচ্ছেন? যাচ্ছে দেখা যাচ্ছে আপা, দেখা জি, যাচ্ছে। দেখা যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে আমি শুরু করতে চাই প্রথমে যে মাতৃদুগ্ধ পান মানব জীবনের টেকসই সূচনা, এটা এবারে আমাদের প্রতিপাদ্য ছিল। তা আসলে টেকসই সূচনা আমরা কেন বলবো মাতৃদুগ্ধ পান টেকসই সূচনা? তো এটা বলার কারণ আছে। এখানে একটা ছবিতে আপনার কিছুটা দেখানোর বোঝানোর চেষ্টা করেছি যে একটা গাছ তার প্রথম যদি ফাউন্ডেশনটা যদি ঠিক মতো হয়, ভালোভাবে গাছটা যদি বেড়ে ওঠে সকল পুষ্টি এবং তার সকল বাধা বিপত্তি থেকে যদি বেড়ে ওঠে, তাহলে কিন্তু সেই গাছ থেকে ভালো ফল পাওয়া যায়। ঠিক মানুষের জীবনটাও কিন্তু সেরকম। মানুষ যখন আমরা নবজাতক যখন জন্মগ্রহণ করে, সে কিন্তু মায়ের গর্ভ থেকে, তারপরে মায়ের খাবার থেকেই, ব্রেস্ট ফিডিং এর থেকেই কিন্তু তার স্টার্ট, পরবর্তী জীবনটা কিন্তু তার অতিবাহিত হতে থাকে। এবং মায়ের বুকের দুধেই কিন্তু তার সকল ধরনের পুষ্টিকর পুষ্টি জিনিসপত্র থাকে। তো এটার সাথে আসলে শুধু বাচ্চারতেই যে ডেভেলপমেন্ট বা টেকসই হচ্ছে তা না, সাথে মায়েরও কিছু কিন্তু বিষয় এখানে স্বাভাবিকভাবে জড়িত, বিশেষ করে মায়ের স্বাস্থ্য এবং মায়ের পুষ্টি এবং পরিবারের বিষয়েও কিন্তু এখানে খুবই সহায়তা প্রয়োজন।
পারিবারিক থেকে পারিবারিক নিরাপত্তা, মাকে সঠিকভাবে গর্ভাবস্থায় যত্ন নেওয়া হচ্ছে কিনা, পুষ্টিকর খাবারগুলো দেওয়া হচ্ছে কিনা, মাকে নিজের রেস্ট নেওয়ার সুযোগ পাচ্ছে কিনা, এবং বাচ্চা হওয়ার পরেও তাকে বাচ্চাকে যত্ন নেওয়ার সময় পাচ্ছে কিনা, ব্রেস্ট ফিডিং করানোর সুযোগ পাচ্ছে কিনা, সবগুলো বিষয় এটার সাথে জড়িত। পাশাপাশি পরিবেশও এটার সাথে যুক্ত। পরিবেশের ব্রেস্ট ফিডিং করালে আপনারা জানেন যেটাতে কোনো কিছু এক্সট্রা কোনো কিছু খরচ করতে হয় না। ব্রেস্ট ফিডিং শুধু মাকে যদি সঠিকভাবে মা সুস্থ থাকে তাহলে কিন্তু মা বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারে। পরবর্তীতে এগুলো আমরা দেখবো যে কিভাবে একটা মা তার বাচ্চাকে বুকের দুধ খাওয়াবে এবং ডিটেলস আরো মায়ের বুকের দুধ থেকে কি ধরনের উপকারিতা পাবে। তো এটা এবং মায়ের বুকের দুধ কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি মায়ের বুকের দুধে আছে, যেটা একটা বাচ্চার জন্মের পর থেকেই তার ফাউন্ডেশনের জন্য, মানে প্রথম স্টার্ট মায়ের জাস্ট ডেলিভারি হলো, সেটা নর্মাল ডেলিভারি বা সিজারিয়ান ডেলিভারি যেভাবেই হোক না কেন, পৃথিবীতে আসা মানেই সে একটা প্রোটেকশনের ভিতর চলে যাবে যদি সে বাচ্চাকে জন্মের 1 ঘন্টার মধ্যে আমরা মায়ের দুধ খাওয়াতে পারি। এটাতে 31% নবজাতকের শিশু মৃত্যুর হারও কিন্তু কমানো সম্ভব, শুধুমাত্র 1 ঘন্টার ভিতরে আমরা যদি মা যদি তার বাচ্চাকে শাল দুধটা খাওয়াতে পারে। এবং এই যে প্রথমেই কিন্তু একটা প্রোটেকশন, একটা পৃথিবীতেও হচ্ছে যত আমি বলি যে সবসময় একটা মানে জীবাণু, সবকিছুর ময়লা জীবাণুর বলে একটা আখড়া, মায়ের পেট তো হচ্ছে একটা নিরাপদ জায়গা, একদম নিরাপদ জায়গা থেকে সে একটা মানে যেমন মানুষ আমরা আছি, মানুষের থেকেও অনেক ধরনের জীবাণু অতিবাহিত হচ্ছে, বাতাসে ঘুরতেছে, আমরা যেখানে থাকি সেখানেও আছে, খালি চোখে অনেক কিছু দেখা যায় না, বাট তারপরেও সেগুলো থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাচ্চা তৈরি হয় মায়ের বুকের দুধ থেকে। এই জন্যই সবকিছু দরকার মাকে পুষ্টিকর খাবার যদি দেওয়া হয় নিয়মিত। এবং পুষ্টিকর খাবার বলতে আমরা শুধুমাত্র হয়তোবা যে অনেক সময় প্রেগনেন্সি থেকে আমরা যে আয়রন ট্যাবলেট বা ফলিক অ্যাসিড যেগুলো আমরা দিই শুধুমাত্র বা ক্যালসিয়াম ট্যাবলেট, শুধু কিন্তু এটাতেই আমরা অনেকেই মনে করি যে আমি তো মাকে পুষ্টিকর খাবার দিচ্ছি বা পুষ্টিকর জিনিসটা দিচ্ছি। আসলে ট্যাবলেট তো কখনো পুষ্টিকর খাবারের সব চাহিদা পূরণ করে না। আমরা জানি যে একটা মানুষের দৈনিক যে চাহিদা আছে, যে খাদ্য গ্রুপগুলো আছে, ছোটবেলায় আমরা পড়েছি ভাত মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং পানি, এই খাদ্য উপাদানটাই হচ্ছে একটা মানুষের জন্য একটা বেসিক, তার শরীরকে সুস্থ রাখার জন্য একটা বেসিক হচ্ছে তার উপাদান। এগুলো প্রতিটা মানুষের জন্য লাগবেই। এখন সেটা বড়লোক হোক গরিব হোক যে পেশাজীবী হোক না কেন, হিউম্যান বিং মানে তার বডিকে চালনা শক্তি, এই ফুয়েল গুলো লাগবেই। এগুলো তার শরীরে যদি ঘাটতি হতে থাকে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। তো এটা বাচ্চার যেমন জন্য প্রযোজ্য, ঠিক মায়েরও জন্য তেমন প্রযোজ্য, আবার ঠিক একটা কিশোরীর জন্য প্রযোজ্য, আবার একটা বয়স্ক মানুষের জন্য প্রযোজ্য। এই জন্য আমাদের দৈনিক যে খাদ্য উপাদান আছে, আমরা প্রতিদিন যে খাবারের প্লেটটা যে সাজাবো, এই 6টি উপাদানের সংমিশ্রণে যেন আমরা সাজাই, সেদিকটা আমাদের কিন্তু আমরা সম্পূর্ণ পুষ্টি যাতে পাই সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আচ্ছা, তো এখন এই আমরা যেহেতু আজকে বাচ্চার বিষয় নিয়ে আমরা ব্রেস্ট ফিডিং কে ফোকাস করেছি, তো এই জন্য প্রথমে আমরা জানি যে প্রথম 6 মাস শিশুর প্রয়োজনীয় সব খাদ্য উপাদান ও পানির চাহিদা, যেটা আমি বললাম যে 6টি যে খাদ্য উপাদান আছে সেটা শিশুর জন্য যেমন প্রযোজ্য, বড় মানুষের জন্য প্রযোজ্য, শিশুর জন্য এই খাদ্য উপাদানগুলো সবকিছুই থাকে 6 মাস পর্যন্ত, সরি, মায়ের বুকের দুধে থাকে। তো এজন্য আমরা 6 মাস পর্যন্ত বলি যে বাচ্চাকে শুধু মায়ের বুকের দুধ খাওয়াতে, এর মধ্যে 1 ফোঁটা পানিও দেওয়ার কোনো প্রয়োজন নাই, যা কিছু প্রয়োজন সবকিছু তার মায়ের বুকের দুধে আছে। এবং 6 থেকে 12 মাসের মধ্যে শিশুর অর্ধেক বা তার বেশি শক্তি চাহিদা কিন্তু সরবরাহ করে এই মায়ের বুকের দুধ থেকে। এই জন্য আমরা 6 মাসের পর থেকে আমরা বাচ্চাকে ঘরের তৈরি বাড়তি খাবার কিন্তু খাওয়ানোর কথা বলি, যে ঘরের তৈরি বাড়তি খাবার খাওয়ানো শুরু করতে হবে, কারণ 6 মাস পর্যন্ত তার সকল চাহিদা, সকল ধরনের খাদ্য উপাদানের চাহিদা পূরণ করবে বুকের দুধ থেকে। 6 মাস পরে যেন ঘরের তৈরি বাড়তি খাবারটা যেন দেওয়া হয়। এবং বাচ্চাকে যেহেতু আমরা 2 বছর পর্যন্ত বলি যে আমাদের বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোটা চালিয়ে যেতে হবে, তো এই সময়ও কিন্তু প্রায় 1/3 শক্তি চাহিদাটা আসবে বুকের দুধ থেকে। তো আর বাকিগুলো কিন্তু পূরণ করতে হবে আমার ঘরের তৈরি খাবার থেকে। ঘরের তৈরি খাবার আমরা কি ধরনের খাবার থেকে খাবো? অবশ্যই যে খাদ্য উপাদান 6টি, ভাত, মাছ, ডাল অথবা ডিম, এবং শাকসবজি এবং তেল, অবশ্যই খাবার রান্না করতে লাগবে, এবং আমার আহ শাকসবজি থেকে ভিটামিন মিনারেলস পাবো, এবং আমাদের পানি, এইগুলো সমন্বয়ে কিন্তু খাদ্যটি তৈরি করে দিতে হবে। এখন মায়ের দুধের যদি বলি যে ব্রেস্ট ফিডিং কিন্তু শুধু খাদ্য নয়, এটা একটা জীবন্ত একটা জৈবিক একটা ব্যবস্থা, একটা মানুষের একদম জন্ম থেকে বা তার পরবর্তী লাইফ কিভাবে চলবে এগুলো সবকিছু কিন্তু শুরু হয় মানুষের একটা এই জৈবিকের যে ব্যবস্থা, যেটা আমরা দেখি যে মায়ের দুধের সুষম পুষ্টির পাশাপাশি এখানে অনেক ধরনের খাদ্য উপাদান আছে, এখানে অনেক ধরনের উপকারী যে হরমোন গুলো আছে, উপকারী যে আমাদের এনজাইম গুলো আছে,
রোগ প্রতিরোধ ক্ষমতা, যে অ্যান্টিজেন এর রোগ প্রতিরোধক ক্ষমতা কারী যে কোষগুলো আছে, এগুলো সবকিছু কিন্তু এর মধ্যে উল্লেখযোগ্য। সম্প্রতি এক গবেষণায় পাওয়া গেছে যে সিক্রেটরি আইজিএ বা ল্যাক্টোফেরিন, লাইসোজেম, সাইটোকাইনস, যেগুলো একটু জীবন্ত রোগ প্রতিরোধকারী কোষ, যেটা একদম মানুষের কিন্তু মায়ের দুধের গ্রোথ ফ্যাক্টর, যেগুলো বাচ্চার গ্রোথের জন্য, এটা হিউম্যান মিল্কের অলিগোস্যাকারাইডের, এগুলো কিন্তু সবকিছুই কিন্তু থাকে জীবন্ত। এগুলো কিন্তু আমরা অনেকেই দেখি যে পাউডার মিল্ক বা আদার্স অন্য কোনো দুধ থেকে বা কোনো আর্টিফিশিয়াল দিয়ে আমরা হয়তো বা দুধে অ্যাড করে আমরা বলি যে ও এখানেও কিন্তু এটা পাওয়া যায়। না, এটা কিন্তু না, এটা তো একদম একটা লিভিং সেল। মা বুকের দুধ যখনই খাওয়ায় ঠিক তখনই তার শরীর থেকে বুকের দুধের মাধ্যমে কিন্তু বাচ্চার শরীরে এই জিনিসগুলো ট্রান্সফার হচ্ছে। তার মানে এগুলো খাওয়ার পরে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা, বাচ্চার যে পাকস্থলী বা অঙ্গ প্রত্যঙ্গের যে পরিপক্কতার যে সহায়তা করবে। এবং একটা বাচ্চা তো ছোটবেলা থেকে কিন্তু হয়েই আমাদের হিউম্যান বেবি যারা আমরা মানুষ, মানব শিশু যারা আছে, যেগুলো হয়, আমরা যারা হয়েছি, আমাদের কিন্তু কথা বলতেই কিন্তু সময় লাগে কতদিন, আমাদের বসতে কিন্তু সময় লাগে কতদিন। আমরা কিন্তু ওরকম অন্যান্য পশুর মতো, যেমন গরুর বাচ্চা যেমন হয়েই যেমন মায়ের পেট থেকে বের হয়ে যেমন লাফাতে থাকে বা দৌড়াতে পারে, একটা মানুষের বাচ্চা কিন্তু হাঁটতে বা বসতে তার পূর্ণ সময় লাগে প্রায় 6 থেকে 7 মাস, 9 মাস পর্যন্ত কিন্তু অনেক বাচ্চা আছে যে সময় লাগে। তার মানে আমাদের হিউম্যান ব্রেইং এর এই প্রসেসটা কিন্তু একটু স্লো। তো সেই পর্যন্ত যেতে হলে আমাকে আমার পরিপক্কতাটাও কিন্তু আসতে হবে এরকম ধীরে ধীরে। তো এই জন্যই আমাদের যে হিউম্যান বিং এর, ওটা আমরা অনেকে একটু বিভ্রান্ত হতে পারি। এখন অনেক কিছু চটকদার বিজ্ঞাপনও থাকে দেখি যে ডিএইচএ নামক একটা উপাদান আছে, এটা একটা খুব যেহেতু এটা ডাইরেক্ট ব্রেন ডেভেলপমেন্টের সাথে জড়িত, ডিএইচএ, যে ডেকোসা হেক্সোনয়িক অ্যাসিড যেটা আছে মায়ের বুকের দুধে, যে যেটা খেলে আমরা জানি যে বাচ্চার বুদ্ধি বৃদ্ধি, যে তার এটাতে সহায়তা করে, যে ব্রেনের যে কানেকটিভ যে নার্ভিং যে সিস্টেম গুলো আছে সেগুলোকে, কানেকশনটাকে অনেক বেশি অ্যাক্টিভ করে এটা। আচ্ছা, সেই জন্য আমরা অনেকে বলার চেষ্টা করি যে ও ডিএইচএ যে যে খাবারের উপাদানে আছে সেগুলো মনে হয় সেম একই উপাদান হবে, এটার নামে হয়তো বা ডিএইচএ দেওয়া হয়, কিন্তু মায়ের বুকের দুধে যেটা আছে একদম ডাইরেক্ট একটা লিভিং সেল, যেটা কিনা অন্য কোথাও কিন্তু এটা পাবে না। তো শিশুর এই আরটা আমরা গবেষণায় দেখা হয়েছে যে হিউম্যান মিল্ক অলিগোস্যাকারের যে উপাদানটি, যেটা মাইক্রোবায়োম এবং গাট মাইক্রোবায়োমের সাথে এটা ডাইরেক্ট, এটা কিন্তু রিলেশন। এবং এটাতে রোটা ভাইরাসের যে সংক্রমণের এখানে ফলাফল দেখা যায়, যে সব বাচ্চারা বুকের দুধ খায় তাদের কিন্তু এই ছোটবেলায় 6 মাসের মধ্যে কিন্তু রোটা ভাইরাসে আক্রান্ত হওয়া বা আদার্স অন্যান্য কোনো ডায়রিয়া সংক্রান্ত কোনো রোগ এর কিন্তু হওয়ার সুযোগ কিন্তু নাই, এবং অনেক কম তাদের, সেসব বাচ্চাদের, যদি শুধুমাত্র এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কিন্তু করানো হয়। তো মায়ের দুধ শিশুর মাইক্রোবায়োম ও রোগ প্রতিরোধ ক্ষমতা শুধু গঠন করে না, এ নিয়ে 2024 সালে একটা মানে সেল জার্নাল, যেটা খুবই প্রেস্টিজিয়াস একটা জার্নাল, যেটা যে চাইল্ড কোহর্ট স্টাডিতে তারা পেয়েছে, প্রায় 2227 জন শিশুকে তারা নিয়মিতভাবে এটার তারা অবজার্ভ করেছে, এটা কোহর্ট স্টাডি, তারা দেখেছে যে শিশুর নাক ও অন্ত্রের মাইক্রোবায়োমে, যেটা মাতৃদুগ্ধ পানের মানে ধরন এবং মায়ের দুধের উপাদানের সাথে বিশ্লেষণ করে তারা ফলাফল যেগুলো পেয়েছে, যে 3 মাসের আগে যারা যারা মাতৃদুগ্ধ পান বন্ধ করেছে কোনো বাচ্চাকে, তাদের মাইক্রোবায়াল স্পেসিস এবং ফাংশন সময়ের আগেই বৃদ্ধি পায়। তার মানে বুকের দুধ 6 মাস পর্যন্ত খাওয়ানোটা খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে রিমোনোকক্কাস, ক্যানাভাস আবার হচ্ছে টিপ্টোফ্যান, বায়োসিনথেসিস পাথওয়ে ছিল, যেগুলো কিনা ইমিউনোমডুলেশন এবং যেগুলো সরাসরি যে অ্যাজমা, যে পরবর্তীতে বাচ্চার যে ঠান্ডা লাগা বা নিউমোনিয়ার দিকে হয় সেটাতে সম্পর্কিত। তো দীর্ঘ সময় এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করালে এগুলো এই মাইক্রোবায়োমকে ধীরে ও বয়সোপযোগী ভাবে বিকশিত হতে সাহায্য করে। মানে আমার বয়স যেটা, সেই বয়সেই তো সেটার বিকাশটা সঠিকভাবে হবে। যেমন আমি একটু আগে বললাম যে আমরা যে সময়ে আমাদের হাঁটার কথা বা বসার কথা, মানুষের বাচ্চা কিন্তু চাইলেই মানে আগেই সময়ে বা হওয়ার পরে কিন্তু বসতে পারবে না, যেটা অন্য কোনো পশুর বাচ্চা হয়তো বা তার যেরকম নেচার সে সেরকম ভাবে, হয়তো গরুর বাচ্চা যদি বলি সে বের হয়েই কিন্তু হাঁটতে পারে। তো সেরকম আমাদের এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংটা খুবই ইম্পর্টেন্ট। তো বাচ্চা ধীরে ধীরে যে বয়সে, যেমন বাচ্চা জন্মের পরেই প্রথমে দেখবেন যে বাচ্চা কিন্তু কথা বলতে পারে না, বাচ্চা কান্না করে, কিন্তু বাচ্চার সাথে যদি আপনি কথা বলেন, আমরা যদি কমিউনিকেট করি, বাবা বা মা বা মানে কথা বলার চেষ্টা করি, বা দেখবেন বাচ্চা কিন্তু আপনার দিকে তাকাবে, তার মানে এই সময় তার বিকাশই অতটুকু, বা তার বডির যে মুভমেন্ট এরকমই হওয়ার কথা। তো এরকম তার কিন্তু বিকাশগুলো এটা ওই সময় ওইভাবেই কাজ করে। তো আর মাইক্রোবায়াল ডেভেলপমেন্ট একটা প্রি স্কুল অ্যাজমার তারা দেখেছে যে বিরুদ্ধে সুরক্ষার একটা সম্ভাব্য পথ হিসেবে পাওয়া গেছে, তারা গবেষণায় এটা পেয়েছে।
তার মানে ব্রেস্ট ফিডিং শুধুমাত্র যে তার একদম জন্মের পরপরই যে 6 মাস পর্যন্ত যেটা ইফেক্ট তা না, পরবর্তীতেও কিন্তু এটা আছে, এটা আমরা পরবর্তীতে আরো দেখবো। এবং 2025 সালে ল্যান্সেট গ্লোবাল হেলথে প্রকাশিত একটা জার্নালে তারা মানে একটা গবেষণায় তারা পেয়েছে যে পপুলেশন বেসড মডেলিং অ্যানালাইসিস তারা করেছিল। ওখানে প্রায় 132টি নিম্ন ও মধ্যম আয়ের দেশের অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানে তারা দেখেছে যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মডেলের কাভারেজ যদি মানে 90% তারা গেছে যদি করা যায়, তাহলে প্রতি বছরে আনুমানিক প্রায় 72,300টি এনসিডি রিলেটেড মৃত্যু। আপনারা জানেন যে বর্তমানে এনসিডি রিলেটেড মৃত্যুর হার ঝুঁকি খুবই বেশি এবং ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। যেমন ডেভেলপড কান্ট্রিতে, সেরকম আমাদের মতো যারা মিডল ইনকাম কান্ট্রি আছি তাদের মধ্যেও আমাদের কিন্তু একদম, কারণ এটা সারা দেশব্যাপী এটা নিয়ে যে যে আলট্রা প্রসেস ফুড এবং হচ্ছে এই নিয়মিত যে প্যাকেট ফুড, এগুলোতে কিন্তু আমাদের এগুলোর কারণ, এগুলো কিন্তু যেভাবে আমরা যতটা সময় যাচ্ছে, যতটা আধুনিকায়ন হচ্ছে, তত বেশি আগের মতো কিন্তু ওই যে সকালে রান্না করে ওই মাটির চুলায় রান্না করার কিন্তু এখন প্রসেস কমে, এখন সবাই জায়গায় যেমন গ্যাস চলে আসে, ডেভেলপমেন্ট যেরকম হচ্ছে। আবার যেমন এই প্যাকেটে এখন ফুড পাওয়া যাচ্ছে, ইজি টু কুক। হ্যাঁ, আমরা অনেক কর্মজীবী হয়ে যাচ্ছি বা কাজে যাচ্ছি, আমরা রান্না করার সময় পাচ্ছি না, যত বেশি প্রসেস ফুড, যে ঠিক আছে এই খাবারটা অর্ধেক রান্না করা আছে, যেমন এখন প্রসেস অনেক কিছু খাবার পাওয়া যায়, একদম ব্রেড থেকে শুরু করে মাছ মাংস থেকে শুরু করে ইভেন সবজি থেকে শুরু করে সবজি পর্যন্ত এখন কিন্তু বাংলাদেশে কিন্তু সব ধরনের প্রসেস, ইভেন তেল তো আছেই যেটা কিনা ফর্টিফাইড করা, সব সবকিছুই কিন্তু আমাদের এনসিটির জন্য আমাদের মানে দায়ী। একটা কোনো কিছুকে দায়ী করা যাবে না, কিন্তু তার মধ্যেও কিন্তু আমাদের যদি সঠিক মাত্রায় যদি সেগুলো আমরা প্রসেস করে রাখার জন্য যদি ব্যবহার করি সেটা হয়। কিন্তু আমরা আসলে তো মানে এগুলো বলতে গেলে আসলে অনেক কথা, তো আমরা আসলে তো সেগুলো অনেক সময় গাইডলাইন গুলো সঠিকভাবে ফলো করতে পারি না বা হয়ও না। তো এই জন্য এনসিডি রিলেটেড এটা আমাদের জন্য এখন একটা অ্যালার্মিং ইস্যু, এটা হোল ওয়ার্ল্ডেই এটা অ্যালার্মিং ইস্যু, এবং বাংলাদেশেও কিন্তু এটা অনেক বেশি। এবং আমরা দেখেছি আমাদের বিবিএফ থেকে সম্প্রতি আমরা একটা গবেষণা করেছি যে বাচ্চাদের মধ্যে যারা প্রি স্কুল চিলড্রেন, তাদের মধ্যে এখন এনসিডির হার অনেক বেশি বেড়ে গেছে। অ্যারাউন্ড আমরা এটা গ্লোবালি দেখি যে আমাদের আমাদের ন্যাশনাল ডাটায় বলে যে এনসিডিতে এখন প্রায় বাচ্চাদের ক্ষেত্রে আপনার কত 14 to 20% এরকম, কিন্তু আমরা যেটা ছোট কয়েকটা ইংলিশ মিডিয়াম স্কুলে আমরা দেখলাম যে ওখানে এনসিডির মাত্রা প্রায় 40%-এর উপরে। খুবই ভয়ঙ্কর অবস্থা, যদিও এটা আমাদের এখনো পাবলিকেশন হয়নি, সামনে আমাদের এটা প্রসেস হচ্ছে, ইনশাল্লাহ হবে। তো তো এরকম আমাদের এরকম যদি হয়, তো প্রতি বছর যদি 72,300টা এরকম এনসিডি রিলেটেড মৃত্যু বিলম্বিত করা সম্ভব হয়, তাহলে প্রায় তাহলে কত লক্ষ, প্রায় 10 লাখ, 10.5 লাখ লাইফ ইয়ার্স প্রতি আমরা সেভ করতে পারবো এটাতে। তো এই জন্য বিলম্বিত মৃত্যুর হার এখানে 43% তারা দেখেছে যে ইস্টেমিক হার্ট ডিজিজ, এবং 33% তারা স্ট্রোক, এবং 18% ক্যান্সার সংশ্লিষ্ট মানে রোগ তারা কিন্তু প্রতিরোধ করা সম্ভব যদি বাচ্চাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করানো হয়, 6 মাস পর্যন্ত শুধু ব্রেস্ট ফিডিং করানো হয়, এবং পরবর্তীতে বাচ্চাকে 2 বছর বয়স পর্যন্ত মায়ের বুকে দুধ খাওয়া চালিয়ে যাওয়া হয়। তো আমার মেইন মেসেজটা এখানে যেটা, ব্রেস্ট ফিডিং আমি ছোটবেলায় এখন ব্রেস্ট ফিডিং করাচ্ছি, পরবর্তীতে কিন্তু এটার ইফেক্ট আমি পাচ্ছি, বাচ্চার যে নন কমিউনিকেবল ডিজিজ হওয়ার যে ঝুঁকিগুলো, সেগুলো থেকে কিন্তু রোধ করা সম্ভব হবে বা হ্রাস হবে অনেকটাই। তো আরেকটা হচ্ছে শিশু মৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমায় ব্রেস্ট ফিডিংটা, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে জন্মের 1 ঘন্টার মধ্যে বাচ্চাকে যদি শাল দুধ খাওয়ানো হয়, তাহলে 31% কিন্তু নবজাতকের মৃত্যুর ঝুঁকি কমানো সম্ভব। শুধুমাত্র 1 ঘন্টার মধ্যে যদি খাওয়াই, 31% আমার কিন্তু সম্ভব হবে। আর এবং একটি একটা ইয়েতে দেখেছে, একটা মেটা অ্যানালিসিসে দেখেছে যে 6 মাস মানে 5 মাস পর্যন্ত বয়সে, একদম জন্মের পর থেকে 5 মাস বয়সে শুধু যদি মায়ের দুধ খাওয়ানো হয়, তাহলে তার মৃত্যুর ঝুঁকি 14.4 গুণ, প্রায় 15 গুণ কিন্তু কমানো সম্ভব, শুধুমাত্র যদি 5 মাস পর্যন্ত শুধু বুকের দুধ খাওয়ানো হয়। এবং সর্বোত্তম মাতৃদুগ্ধ পান নিশ্চিত হলে বিশ্বে প্রায় বছরে 8,20,000-এর বেশি 5 বছরের কম বয়সী শিশুর জীবন কিন্তু রক্ষা করা সম্ভব। এটা একটা জনসংখ্যা ভিত্তিক একটা মডেল হিসেবে তারা দেখিয়েছে যে আমাদের বিশ্বে যদি আমাদের সর্বোত্তম, আমরা যদি বাচ্চাকে শুধুমাত্র যেমন জন্মের 1 ঘন্টার মধ্যে শাল দুধ খাওয়ালাম, 6 মাস পর্যন্ত শুধু বুকের দুধ খাওয়ালাম, তাহলে কিন্তু আমাদের প্রায় 8,20,000-এর বেশি 5 বছরের কম বয়সী শিশুর জীবন রক্ষা করা সম্ভব, শুধুমাত্র ব্রেস্ট ফিডিং একটা ইন্টারভেনশন। আরো অনেকগুলো ফ্যাক্টর আছে, সেগুলো প্যারালালি আমরা যদি করে থাকি। এবং মাতৃদুগ্ধ পানকারী শিশুদের ডায়রিয়া জনিত মৃত্যুর ঝুঁকি আপনার 15 গুণ কিন্তু কমানো সম্ভব, এবং নিউমোনিয়ায় 11 গুণ, এবং অপুষ্টিতে আক্রান্ত হওয়ার 14 গুণ ঝুঁকি কিন্তু মৃত্যুর ঝুঁকি কমানো সম্ভব হবে যদি আমরা বাচ্চাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করি 6 মান্থ পর্যন্ত। এবং পাশাপাশি তারা দেখিয়েছে যে উল্লেখযোগ্যভাবে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি
কারণ বাচ্চারা যদি ব্রেস্ট ফিডিং প্রপারলি না করে, ওই বাচ্চা দেখবেন ঘন ঘন অসুস্থ হবেন। যেমন রিসেন্টলি একটা এটা নিয়ে গতকালকে থেকে ফেসবুকে মানে নিউজ ফিডে বা নিউজ গুলোতে এবং পেপারে সব জায়গায় কিন্তু একটা জিনিস চলে এসেছে যে বাচ্চাদের ব্রেস্ট ফিডিং না করানোর ফলে প্রায় 65% শিশু অপুষ্টিতে ভুগছে, এবং 65% শিশু ব্রেস্ট ফিডিং করায় নাই, এরকম পাওয়া গেছে তথ্য। এবং হামে যে আক্রান্ত আমরা রিসেন্টলি যে আগে কখনো এরকম ভয়ঙ্কর চিত্র আমরা দেখিনি ছোট বাচ্চাদের যে হাম হয়নি। হামের টিকা তো সাধারণত তো 6 মাসের পরে গিয়ে তো হামের টিকার ব্যবস্থা থাকে, তাহলে 6 মাসের নিচের বাচ্চাদের তাহলে তেমন হামে আক্রান্ত হয়ে মারা যাবে। কারণটা কি? কারণ হচ্ছে বাচ্চাকে সঠিকভাবে ব্রেস্ট ফিডিং না করানো, বাচ্চা অপুষ্টিতে ভোগা। মানে একটা অপুষ্টি শরীরে তো যে কেউ আক্রমণ করতে পারে। আর মিজেলস এটা তো একটা সংক্রমণ রোগ, এটা তো আজকে মিজেলস হচ্ছে, কালকে হয়তো বা অন্য রোগ হবে সংক্রমণ। যে কোনো রোগের ঝুঁকি কিন্তু এই অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য অনেক বেশি। তো আক্রান্ত হলেই তো আমরা দেখেছি যে ম্যাক্সিমামই বাচ্চারা, অনেকেই মারা গেছেন, অনেক বাচ্চারা মারা গেছেন এ পর্যন্ত হামে আক্রান্ত। এটা তো রিসেন্ট একটা বিষয়, কিন্তু রেগুলারলি কিন্তু হাসপাতালে কম বেশি দেখেন অন্যান্য কারণেও কিন্তু অনেক বাচ্চা মারা যাচ্ছে। কারণ কি? এবং সেটাতে দেখা গেছে যদি ব্রেস্টফিডিং এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং করানো সম্ভব, তো হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি প্রায় 72% কিন্তু কমানো সম্ভব। এবং হাসপাতালে মৃত্যুর ঝুঁকিও আপনার 77% কিন্তু কমানো হতে পারে যদি বাচ্চাকে যদি এই সঠিকভাবে ব্রেস্ট ফিডিং করায়। তার মানে সে ব্রেস্ট ফিডিং করালে তার কিন্তু অসুস্থ যে হবে না তা কিন্তু না, অসুস্থ হবে, কিন্তু সেই অসুস্থ থেকে তার সুস্থতায় ফিরে আসার জন্য যে তার বডিতে যে অ্যান্টিবডি বা তার যে নিজস্ব যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার যে প্রক্রিয়া, সেটা কিন্তু সক্রিয় থাকবে এবং ফাইট করতে পারবে। একটা বাচ্চা, যে বাচ্চাটা বুকের দুধ খায়, সেই বাচ্চারও কিন্তু ডায়রিয়া হতে পারে অন্যান্য কারণে, হয়তো বা যে ঘরে থাকে সেই ঘরটা হয়তো সঠিকভাবে পরিষ্কার না, হয়তো বা মাই হয়তো বা ভালো হয়তো ভাবে গোসল করেনি, বা কোনো কারণে বা তার মায়ের জামাই হয়তো বা আগে দুধ খাইয়েছে, বাচ্চাকে দুধ পড়েছিল, সে মা হয়তো বা ভালো মতো ক্লিন করেনি। নানা কারণে কিন্তু, কারণ বাচ্চারা তো কাপড় মুখে দেয়, হাত মুখে দেয়, অনেক কিছু কারণ হতে পারে, সেটা কারণে কিন্তু বাচ্চার কিন্তু ডায়রিয়া হতে পারে। কিন্তু যদি বুকের দুধ খায়, সেই বাচ্চার কিন্তু সেই ডায়রিয়া থেকে আপনার কিন্তু সুস্থতা সে দ্রুত লাভ করবে, কারণ তার শরীরে কিন্তু ডায়রিয়ার সাথে মানে যুদ্ধ করার জন্য যে রোগ প্রতিরোধকারী ক্ষমতা, সেটা কিন্তু তার বুকের দুধ থেকে সেটাকে সাপোর্ট দেবে। তার রিকভারি কিন্তু আর্লি হয়ে যাবে। তো সেক্ষেত্রে তার হাসপাতালে ভর্তি হতে হয় না, বেশিক্ষণ সময় থাকতে হয় না, এবং মৃত্যুর ঝুঁকিও কিন্তু অনেক কমে যায়। এবং এই শিশু অপুষ্টি প্রতিরোধে মাতৃদুগ্ধ পানের ভূমিকা আমরা জানি যে শিশু অপুষ্টি তো এই যে স্টান্টিং এখনো আমাদের 24% এখনো আমাদের স্টান্টিং। গ্লোবাল যে নিপোর্ট যে তারা নিয়মিত যে প্রতিবেদন, যে সার্ভিলেন্সটা বের করে বিডিএসএস সেখানে, এবং সাম্প্রতিক আমরা যে বিবিএস এর যেটা আমরা দেখলাম, সেম একই রকমের রেজাল্ট, কোনো কিন্তু উন্নতি হয়নি। এখনো আমরা স্টান্টিং নিয়ে, অপুষ্টি নিয়ে, এত নিউট্রিশন নিয়ে এত কাজ করছি, তারপরেও এখনো কেন? কারণ এটা কনসিকুয়েন্স হচ্ছে ব্রেস্ট ফিডিংটা না করানো। ব্রেস্ট ফিডিং যদি করানো হয় তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু স্টান্টিং সহজে হয় না। যেসব বাচ্চারা 6 মাস পর্যন্ত ব্রেস্ট ফিডিং করিয়েছে, কিন্তু ব্রেস্ট ফিডিংও আমরা দেখেছি প্রপার ব্রেস্ট ফিডিং এর কিছু ছোট ছোট টেকনিক আছে। সরি, যে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মানে আমরা একটা ইন্ডিকেটর ধরে নেই যে আমার বাচ্চা 6 বার প্রস্রাব করেছে, তার মানে আমার বাচ্চা প্রপারলি ব্রেস্ট ফিডিং করছে, পাচ্ছে। এটা কিন্তু আমাদের এইটাতেই স্যাটিসফাইড থাকা যাবে না। বাচ্চা ব্রেস্ট ফিডিং যখন করাবে, সেই ব্রেস্ট ফিডিং করালে সেই বাচ্চার কিন্তু ওজন নিয়মিত বাড়তে হবে প্রপার যদি সে ব্রেস্ট ফিডিং করায়। তো ব্রেস্ট ফিডিং 6 মাস মানে প্রথমে ব্রেস্ট ফিডিং এর যে আমরা আবার বলি যে প্রপার বলতে আবার কি বুঝি, প্রপার বলতে এখানে আছে যে বাচ্চার প্রথম ভাগে যে মায়ের দুধটাকে, সেটাকে থাকে ফোর মিল্ক আমরা বলি, সেটাতে কিন্তু বেশি পরিমাণে পানির ভাগটা বেশি থাকে, প্রায় 70% পানি থাকে মায়ের দুধে, তার অধিকাংশই থাকে ফোর মিল্কে। ওখানে কি তাহলে অন্য কোনো উপাদানে আছে? অবশ্যই আছে, ওখানে আপনার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবই আছে, কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণটা বেশি থাকে। এবং হাইড মিল্ক যেটা, যেটাকে শেষ ভাগের দুধ বলি, সেখানে থাকে সব থেকে বেশি ফ্যাটের পরিমাণ, সেখানে বেশি থাকে। এবং সেই সেটা কিন্তু বাচ্চার জন্য কিন্তু খুবই এই, মানে গুরুত্বপূর্ণ। তো এখন এখানে আহ, বাচ্চাকে এই জন্য শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোটা খুবই গুরুত্বপূর্ণ 6 মাস পর্যন্ত। একটু জাস্ট একটা 1 সেকেন্ড আমি একটু পজ দিচ্ছি, এই ফোনটা একটু ধরতে বলো তো। তো ভুলে গেছি, একটু ফোনটা ধরতে বলো, একটু মামুন যদি যায় ভালো হয়। আচ্ছা, তো স্টান্টিং এর জন্য কিন্তু আমাদের কনসিকুয়েন্স কিন্তু শুরু হয়েছে ব্রেস্ট ফিডিং থেকে। বাচ্চা কিন্তু ব্রেস্ট ফিডিং সঠিকভাবে না করানোর কারণে পরবর্তীতে কিন্তু সেই বাচ্চাটা কিন্তু এই অপুষ্টিতে ভুগতেছে। অপুষ্টি কিন্তু বা স্টান্টিং কিন্তু একদিনের কোনো পরিণতি না। যেমন আমরা অ্যাক্সিডেন্ট করলে এখনই আমার হাত ভেঙে গেল বা এখনই আমার হার্ট অ্যাটাক করলো, এটা আমার একদিনে বা 2 দিনে বা দীর্ঘদিনের একটা কিছু, কিন্তু ব্রেস্ট ফিডিংটা সঠিকভাবে না করলে স্টান্টিংটা বা অপুষ্টিটা দীর্ঘদিনের কিন্তু ঘাটতি তার শরীরে। দীর্ঘদিন ধরে ওই বাচ্চাটার শরীরে এই পুষ্টি উপাদানগুলো না থাকার কারণে কিন্তু বাচ্চার পুষ্টিগত অবস্থা কিন্তু ভালো হয় না।
তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, বাচ্চাকে সঠিকভাবে বুকের দুধ খাওয়ানো যে শুধুমাত্র ব্রেস্ট ফিডিং 6 মাস তারপরে আমাদের এটা নিয়ে আর কোনো কিছু দরকার নাই তা না, এটা কন্টিনিউশনটা রাখতে হবে। এবং বাচ্চার সঠিকভাবে গ্রোথের জন্য কিন্তু ব্রেস্ট ফিডিংটা খুবই গুরুত্বপূর্ণ। এবং বাচ্চার যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য যত প্রকার খাদ্য উপাদান, আমি যেটা বললাম 6টি, বিশেষ করে 6টি খাদ্য উপাদান, এখন এটাতে WHO FAO এটাতে ভেঙে আরো 10টা বলছেন, বিশেষ করে গুরুত্ব দিয়ে তারা আয়রন, ভিটামিন এবং হচ্ছে ডিম মানে প্রোটিন এগুলোকে আলাদা করে বলছে। তো সেগুলো তো আছেই, পাশাপাশি পুরোটাই যদি আমার কোনো বাচ্চা সঠিকভাবে খায় এবং 6 মাস পর্যন্ত মায়ের বুকের দুধ খেলো, 6 মাস পরে মায়ের দুধের পাশাপাশি ঘরের তৈরি বাড়তি খাবার খেলো, তো সেটা কিন্তু করলে কিন্তু বাচ্চার কিন্তু সম্ভব, সেটা কিন্তু বাচ্চার অপুষ্টি থেকে কিন্তু রোধ করা সম্ভব। তো এই যে 1000 ডেজ, এবং এটা আমরা শুরু করি যে, এবং সেটার জন্য বাচ্চাকে বুকে দুধ খাওয়ানো প্রপারলি করার জন্য মাকে কিন্তু আবার প্রস্তুত করে রাখতে হবে। এর জন্য মার গর্ভাবস্থা থেকেই কিন্তু সেই মায়ের যত্ন নিতে হবে। এবং আমরা জানি যে বাচ্চা যখন একটা মা যখন কনসিভ করে, তো তখনই কিন্তু প্রথম 21 দিনের ভিতরেই কিন্তু তার ব্রেনের যে মডুলেশন যে সেটা কিন্তু প্রথম থেকে কিন্তু শুরু হয়। তার মানে বাচ্চা প্রথমে, এটা অনেক মা আমরা বুঝতেও পারি না যে কনসেপ্ট করেছে, হয়তো বুঝতে বুঝতে তার 1 মাস 1.5 মাস চলে যায়। তো বাচ্চার কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট দিয়েই কিন্তু বাচ্চার স্টার্টিং শুরু হয়। তো এই যে 1000 ডেজের যে কনসেপ্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমি প্রথম থেকেই বাচ্চার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালোভাবে তৈরি করতে চাই, বাচ্চাকে একটা সুস্থ বাচ্চা হিসেবে তৈরি করতে চাই, তখন থেকে ধরে একদম গর্ভবতী থেকেই কিন্তু আমাকে যত্ন নিতে হবে। এখন বলতে পারি তাহলে গর্ভবতী তার আগে, তাহলে আগে না, আগে থেকে অবশ্যই একটা মায়ের স্বাস্থ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু মা, আমরা আমাদের দেশে এটা অনেকেই আছে, অনেকে যারা এই বিষয়ে অনেকে আপনারা কাজ করেন, আপনারা জানেন যে মাঠ পর্যায়ে কিন্তু আমরা এখনো কিন্তু অনেক পাই। এখন সেটা ফ্যামিলি বড় লোক বা গরিব দেখে না, বিভিন্ন স্ট্যাটাসেও বিভিন্ন জায়গায় আমরা দেখি যে মায়ের যত্ন সঠিকভাবে নেওয়া হচ্ছে না, হয়তো বা অনেক তারা ফাইন্যান্সিয়ালি অনেক ভালো, কিন্তু তারপরেও মায়ের খাবার বা মায়ের বিষয়ে কিন্তু যত্ন সঠিকভাবে হচ্ছে না। আবার ওদিকে মা যে বাচ্চা যে আপনার আহ, মানে গরিব ঘরে আছে বা, কিন্তু সেখানেও কিন্তু মায়ের সঠিকভাবে যত্ন হচ্ছে, মা কিন্তু পুষ্টিকর খাবার খাচ্ছে, হয়তো বা খেতে পারছে। আসলে আমাদের এটাতে আমি মনে করি যে একটা মানসিক একটা আমাদের এখানে ব্যারিয়ার আছে, আমরা মানসিক ভাবে আমরা চাই না, আমরা ভাবি যে মার অত যত্ন নেওয়ার কিছু নেই, ওর বাচ্চাটুকু পেটে আসে ওটুকু পর্যন্ত যত্ন নাও, তারপরে যে এমন অবস্থায় থাকে থাকুক, এরকম কিন্তু আমাদের অনেকের মধ্যে এখনো, আমাদের কিন্তু সমাজে বিশেষ করে বাংলাদেশে এটা কিন্তু আমরা এখনো কিন্তু দেখা যায়। তো এই জায়গাটা আমাদের আসলে মানে সচেতনতা নিয়মিত চালিয়ে যেতে হবে। তারপরও মায়ের যত্নটা নিতে হবে, একদম জন্ম থেকেই একটা মেয়ে মানুষের যত্ন, তাকে কিন্তু একটু মানে সব সময় একটু আমি বলবো যে যত্ন নিতে হবে শুরু থেকেই। বা একটা মেয়ে বাচ্চা জন্ম নিলে শুরু থেকেই তার কিন্তু পুষ্টিকর খাবার, কারণ ওই মাই তো পরবর্তীতে, বাচ্চাটি তো পরবর্তীতে কিশোরী হবে, তারপরে সে বড় হবে, তারপরে সে মা হবে। তো এই বিষয়গুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আর মাতৃদুগ্ধ পান ও ভবিষ্যৎ স্বাস্থ্য, এই বিষয় নিয়ে আসলে যেটা আমি বললাম যে নন কমিউনিকেবল ডিজিজ, যেটা শিশুর ক্ষেত্রে ঝুঁকি যেগুলো কমায় ভবিষ্যতে, স্থূলতা, টাইপ 2 ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং কিছু অ্যালার্জিক আছে সেগুলো, এবং মায়েরও কিন্তু সাথে সাথে ব্রেস্ট ফিডিং এর সাথে একদম ডাইরেক্ট কানেকশন, যেটা স্তন ক্যান্সারের ঝুঁকি, ডিম্বাশয়ের ক্যান্সার এবং টাইপ 2 ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি কিন্তু কমে। যদি আমরা দেখি যে স্বল্পমেয়াদী মায়ের বুকের দুধ খাওয়ানোর উপকারিতাকে যদি আমরা একটু ভাগ করে দেখি, যে একদম প্রথমে ইমিডিয়েট কি ইফেক্ট হয় মায়ের বুকের দুধ যদি বাচ্চাকে খাওয়ায়, যেমন বললাম জন্মের 1 ঘন্টার মধ্যে যদি শাল দুধটা খাওয়ানো হয়, তো প্রসবোত্তর রক্তক্ষরণ কমায়, একদম হওয়ার পরে যে পোস্টপার্টাম যে হেমোরেজে অনেক মা এখন আমাদের দেশে মৃত্যু হয়, সেটা কিন্তু একদম ইমিডিয়েট কিন্তু রিডাকশন করা সম্ভব যদি জন্মের 1 ঘন্টার মধ্যে বাচ্চাকে যদি মা শাল দুধ খাওয়ায়। এবং সেক্ষেত্রে দ্রুত মার মানে জরায়ুটা স্বাভাবিক অবস্থায় দ্রুত ফিরে আসতে পারে, সাহায্য করে। এবং ল্যাকটেশনাল যে অ্যামোনেরিয়া, যেটা একটা প্রাকৃতিক একটা জন্ম বিরতির একটা যে একটা মাধ্যম, যে সেক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু কমায়। এবং গর্ভাবস্থায় মায়ের যে ওয়েট গেইনটা করে, সে মা যদি প্রপারলি কারেক্ট যদি 6 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়ায় এবং 2 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়া চালিয়ে যায়, তাহলে কিন্তু তার ইয়েটা কিন্তু কমানো সম্ভব, ফ্যাটটা কিন্তু সে কিন্তু বডির যে এক্সট্রা ফ্যাট যেগুলো ডিপোজিট হয় প্রেগনেন্সি থেকে, তো যে ওজনটা বৃদ্ধি পায় সেগুলো কিন্তু কমাতে সাহায্য করতে। এবং পরবর্তীতে দীর্ঘমেয়াদী ক্ষেত্রে যেটা বললাম যে স্তন ক্যান্সার, ডিম্বাশয় ক্যান্সার, টাইপ 2 ডায়াবেটিস এবং আদার্স যে স্থূলতা, এগুলো কিন্তু কমানো সম্ভব। এবং আমরা এটা দেখেছি যে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি প্রতি মাসে প্রায়, ব্রেস্ট ফিডিং যদি করায় তাহলে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি প্রতি মাসে আপনার 4.3% কিন্তু কমানো সম্ভব, যদি একটা মা তার বাচ্চাকে যদি কারেক্টলি ব্রেস্ট ফিডিং করায়। এবং প্রতি একবার সন্তান জন্মের ক্ষেত্রে ঝুঁকি প্রায় 7% কমায়, এবং সেটা অতিরিক্ত বেনিফিটস হিসেবে সেটা পায়।
তো এভাবে যদি আমরা ভাগ করি তাহলে দেখেন যে ব্রেস্ট ফিডিং করলে পরবর্তীতে এখন যেমন নিয়মিত আমরা দেখছি ব্রেস্ট ক্যান্সার নিয়ে অনেক সচেতনতা আমরা নিয়মিত পাচ্ছি, যে কত মা ব্রেস্ট ক্যান্সারে ভুগছে। এর মধ্যে অধিকাংশ, আমি বলবো না যে শুধু ব্রেস্ট ফিডিং না করানো একটা কারণ, অনেকে জেনেটিক্যাল কারণ থাকতে পারে, অনেক কিছু ফ্যাক্টর আছে, কিন্তু এটা একটা অন্যতম একটা মানে সলিউশন হতে পারে। মা যদি বাচ্চাকে যে যদি প্রপারলি ব্রেস্ট ফিডিং করায় তাহলে তার নিজস্ব, তার কিন্তু এই ঝুঁকিটা কিন্তু কমানো সম্ভব, ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি এবং ঠিক একইভাবে ডিম্বাশয়ের যে ক্যান্সারের ঝুঁকি, এটা কিন্তু প্রায় 24% এটা কিন্তু কমানো সম্ভব। তার মানে দুটো জিনিসের এটা একসাথে ইফেক্ট অনেক বেশি। এটা আমরা মা এই ব্রেস্ট ফিডিং করলে এটা কিন্তু আমাদের করাতে পারি, এই ঝুঁকি থেকে আমরা মুক্ত হতে পারি। পাশাপাশি মাতৃদুগ্ধ পান ও ঘরের তৈরি বাড়তি খাবার, এটা কিন্তু আমাদের অর্থনৈতিক ক্ষতি প্রতিরোধ প্লাস আমাদের সম্ভাব্য সাশ্রয়, এটা আমরা বলবো, যেটা অ্যানালাইসিস, একটা কস্ট অ্যানালাইসিস করেছে, এটা নিউট্রিশন ইন্টারন্যাশনাল থেকে এটা রিসেন্টলি এটা করা হয়েছে। ওখানে দেখানো হয়েছে যে বার্ষিকভাবে, কারণ ফর্মুলা যারা খাওয়ায় তাদের কিন্তু প্রায় অনেক টাকা প্রতি মাসে খরচ হয়, এবং প্রায় 6,104 কোটি টাকা এই ফর্মুলা দুধ ক্রয় কিন্তু ব্যয় হয়, এবং সংশ্লিষ্ট চিকিৎসা ব্যয় হয় প্রায় 42 কোটি টাকা। এবং সর্বমোট আমি যদি অর্থনৈতিক ক্ষতি যদি দেখি, যে সর্বোচ্চ $1.6 বিলিয়ন, প্রায় আনুমানিক আপনার 19,811 কোটি টাকা কিন্তু সাশ্রয় করা মানে সম্ভব যদি তার বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়। আর যদি গুঁড়া দুধ খাওয়ায় তাহলে কিন্তু এগুলো আমাদের নিজেদের, এটা আমি একজনের না, এটা ওভারঅল একটা তারা অ্যানালাইসিস করে দেখেছে যে এটা কিন্তু আমাদের পুরো কান্ট্রিতে এটা সেভ করা সম্ভব। এছাড়া শিশু মৃত্যু আছে, অপুষ্টির, এগুলো যদি কস্ট অ্যানালাইসিস করি আরো অনেক বেশি সক্ষমতার ক্ষতি কিন্তু হবে। এবং বয়স ভিত্তিক ভাবে করণীয় ও সুফল, যদি বুকের দুধ আমরা খাওয়াই তাহলে দেখা যায় যে প্রায় 72,303 অসুস্থতার ব্যয় কমবে। এতটা কোটি টাকা একটা ব্যয় করা কিন্তু সম্ভব, এটা কিন্তু রোধ করা সম্ভব। এবং 6 মাস থেকে বাচ্চাকে যদি শুধু বুকের দুধ মানে মায়ের দুধ পাশাপাশি ঘরের তৈরি বাড়তি খাবার খাওয়ায়, তাহলে সেই বাচ্চার একদম গ্রোথ ভালো হবে, সেই বাচ্চার আর মানে কগনিটিভ ডেভেলপমেন্ট ভালো হবে, তার ফিজিক্যাল গ্রোথ ভালো হবে, সে রোগ প্রতিরোধ ক্ষমতা তার ভালো হবে, সহজে বেশি অসুস্থ হবে না। এতে তাদের কি বাচ্চাটারও সুস্থ ডেভেলপমেন্ট হবে, তার পরিবারেরও কিন্তু মানুষের বাচ্চার পিছনে অসুস্থতার পিছনে সময় দিতে হবে না, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে না, পাশাপাশি তার পরিবার কিন্তু তাদের নিজস্ব ডেভেলপমেন্টের পিছনে কিন্তু তার সময় ব্যয় করতে পারবে। এবং সার্বিকভাবে এটা অবশ্যই এটা পরিবার, তারপরে পরিবারের সমষ্টিগতভাবেই সমাজের থেকেই কিন্তু রাষ্ট্র, তো রাষ্ট্রও কিন্তু এটা বেনিফিট হবে। যে এই যে আমরা এখন দেখছি যে এত এত আমাদের ব্যয় করতে হয়, এত এই যেমন কিছুদিন আগে দেখলাম যে আমাদের এই যেমন ভিটামিন এ ক্যাপসুল তাদের খাওয়ানো হয়নি, বা হামের টিকা দেওয়া হয়নি, বিভিন্ন ধরনের রোগ। আমরা আসলে কিউরেটিভের দিকে আমাদের অনেক বেশি ইনভেস্টমেন্ট, দেন আমাদের প্রিভেন্টিভ, প্রিভেন্টিভ মানে এই যেমন ব্রেস্ট ফিডিং, এটা প্রিভেন্টিভ প্রিভেনশনের একটা বড় হাতিয়ার, বড় একটা মূল একটা অস্ত্র। যদি বাচ্চাকে 6 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়ানো হয়, এটা একটা বড় প্রিভেনশন। আমরা কত কত দেখলাম মৃত্যুর ঝুঁকি রোধ করা সম্ভব, আমরা কত টাকা সাশ্রয় করা সম্ভব। এবং ওই বাচ্চাকে ঘরের তৈরি যদি দেওয়া যায় তাহলে কিন্তু সেখানে প্রিভেনশনটা কিন্তু একদম স্থায়ী ভাবে থাকে, একটা বাচ্চার কিন্তু সূচনা এবং মানে বেসমেন্টটা কিন্তু সঠিকভাবে থাকে। তো এটা একটা মানে বড় প্রিভেনশন ব্রেস্ট ফিডিংটা, এটা আমাদের সেভাবে কাজ করতে হবে। তো সর্বোচ্চ প্রায় আমরা দেখেছি যে 19,811 কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি, এত বড় অংশ প্রতিরোধ করা কিন্তু সম্ভব। তো এগুলো আসলে আমরা যারা পলিসি লেভেলে যারা কাজ করেন তাদেরকে এগুলো নজরে আনতে হবে, ব্রেস্ট ফিডিং এর প্রতি ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, এটা আসলে নিয়মিত ভাবে রাখতে হবে। শুধু আমি 1 বছরে বা 1 মাসে আমি একটা খরচ করলাম তারপরে আমি এটাকে অফ করলাম তা না, কারণ ব্রেস্ট ফিডিং এটা কন্টিনিউয়াস ইস্যু, কারণ প্রতিদিন বাচ্চা হচ্ছে, প্রতিটা দিনই কিন্তু বাচ্চা হচ্ছে, প্রতি আবার নতুন মা হচ্ছে, নতুন গর্ভবতী হচ্ছে, নতুন বিয়ে হচ্ছে, তার মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তো এইখানে ইফোর্টটা কন্টিনিউয়াসলি আমাদেরকে রাখতে হবে। তো কেন এই টেকসই সূচনা আসলে গুরুত্বপূর্ণ? তো পুষ্টিগতভাবে এটা তো অবশ্যই টেকসই, শিশুর বয়স অনুযায়ী প্রয়োজনীয় পুষ্টি, রোগ প্রতিরোধ ক্ষমতা এটা সুরক্ষা দিবে, অর্থনৈতিকভাবে যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, এবং পরিবেশগতভাবে এটা টেকসই হবে। কারণ আমরা জানি যে বুকের দুধ যদি না খায়, গুঁড়া দুধ খায়, সেটা কি কোনো কিছু, গুঁড়া দুধ তো আহ কোনো দুধের, যেমন গরুর দুধেরই তো ড্রাই করে, সেটাকে ড্রাই যে প্রসেসটা, এতে অনেক জ্বালানি খরচ হয়, অনেক কিছুর এখানে প্রসেসিং এর সাথে মেনটেন আছে, অনেক কেমিক্যালের সাথে যুক্ত হয়, তো অনেক কিছু। আবার সেগুলো যে ওয়েস্টেজ হচ্ছে, বর্জ্যগুলো কোথায় যাচ্ছে, সেটা কিন্তু আমাদের পরিবেশের উপরেও কিন্তু এফেক্ট পড়ছে। তো সবকিছু মিলে এটা পরিবেশগত ভাবেও এটা একটা খুব টেকসই একটা জিনিস ব্রেস্ট ফিডিংটা। এবং সামাজিকগত ভাবে এটা তো অবশ্যই, এটাতে কিন্তু কোনো মানে ধনী না গরিব এটা কিন্তু বিষয় কিন্তু বিবেচনা করে কিন্তু ব্রেস্ট ফিডিংটা দেওয়া হয় না। যেমন যাদের, যেমন যদি আমি গুঁড়া দুধটাকেই যদি বলি, যাদের এফোর্ড করতে পারে তারা কিনতে পারে, যারা পারে না তারা কিন্তু কিনে না। তার মানে ব্রেস্ট ফিডিংটা কিন্তু তা না, একটা গরিবের মাও যখন প্রেগনেন্ট হচ্ছে তার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে পারছে, একটা বড়লোকের কিন্তু ওয়াইফও কিন্তু তার বাচ্চাকে কিন্তু ব্রেস্ট ফিডিং করাতে পারছে। শেষে এখানে কিন্তু একটা সামাজিক ভাবে একটা কিন্তু ব্যালেন্স কিন্তু থাকে। এবং দুর্যোগ সহনশীল অবস্থা, যে কোনো অবস্থাতেই আমরা দেখি
কোনো বাচ্চা যদি ব্রেস্ট ফিডিং এ প্র্যাকটিস না থাকে, তাহলে কিন্তু সে মা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং প্রপারলি করাতে পারে না। কিন্তু গুঁড়া দুধ যারা করায় তারা কিন্তু ওই গুঁড়া দুধের জন্য তখন তারা অস্থির হয়ে যায়, কিভাবে আমি গুঁড়া দুধটা খাওয়াবো, কিভাবে আমি করবো। সেটার প্রস্তুত প্রণালীর প্রসেসও কিন্তু বেশ একটা সেন্সিটিভ, আমরা যদি কারেক্টলি না করি সেখান থেকে কিন্তু অনেক ধরনের সংক্রমণ ডিজিজ কিন্তু হতে পারে। এবং সেটা এমনিতে তো গুঁড়া দুধ খাওয়ালে অনেক ক্ষতিকর দিক আছে, এই পাশাপাশি এই জিনিসটাও কিন্তু অনেক বেশি করে। সেক্ষেত্রেও এটা কিন্তু দুর্যোগ, মানে কোনো অবস্থায় যেমন বন্যা হলো বা কোথাও হয়তো বা প্রাকৃতিক ভাবেই কোনো কারণে হয়তো বা ইলেকট্রিসিটি নেই বা কিছু নেই, তখন কিন্তু তার বা হয়তো বা গ্যাস নেই, তো সেক্ষেত্রে কি করবে? কিন্তু মার সাথে তো তার বাচ্চাকে খাওয়ানোর জন্য প্রসেস, এটা আল্লাহ তাআলা একদম তার একটা মানে জৈবিক একটা প্রসেস ভাবেই কিন্তু তিনি দিয়েছেন, সেক্ষেত্রে তো কিন্তু মা খাওয়াতে পারে। তো এই জন্য ব্রেস্ট ফিডিং এর আসলে গুণাগুণ বলে শেষ করা যাবে না। আর আমি এটাকে যদি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে, এসডিজির সাথে আমাদের কানেক্ট করার চেষ্টা করি, তো এটা কিন্তু ডাইরেক্ট যে এসডিসির যে আমাদের যে 2 নম্বর যেটা আছে ইন্ডিকেটর, যেটা ক্ষুধামুক্ত বিশ্ব, এটা শিশুর জন্য সর্বোত্তম পূর্ণাঙ্গ একটা খাদ্য সরবরাহ ব্যবস্থা ব্রেস্ট ফিডিংটা, যেটা কিনা আমার বাচ্চার অপুষ্টি, বাচ্চার স্টান্টিং বা সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন সব ধরনের কিন্তু এটা কমাতে সাহায্য করে। এবং জীবনের প্রথম যে 1000 ডেজ এটা কিন্তু পুষ্টি নিশ্চিত করে। এবং এটা খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি উন্নয়নের একটা বিরাট কিন্তু অবদান আছে। এবং পাশাপাশি আমি যদি এসডিজি 3 যদি দেখি যে সুস্বাস্থ্য কল্যাণ, সেক্ষেত্রে এটা কিন্তু ডাইরেক্ট, এটা কিন্তু মানে শিশু মৃত্যুর যে কমাতে কিন্তু সম্ভব। শিশু মৃত্যুর হার দেখবেন যে অনেকভাবেই, যেমন আমরা দেখেছি এর আগে 31% জন্মের সাথে সাথেই খাওয়ালে কমানো সম্ভব। এবং পরবর্তীতে যেমন ডায়রিয়া, নিউমোনিয়া ঝুঁকি প্রায় 14 গুণ, 15 গুণ কমানো সম্ভব মৃত্যুর ঝুঁকি, সেগুলো কিন্তু আমরা দেখেছি। এবং ভ্যাকসিন গ্রহণের কার্যকারিতা এটাতে বাড়ায় এবং মায়ের স্বাস্থ্য উন্নত করে এবং মানসিক স্বাস্থ্যেরও কিন্তু উন্নতি ঘটায়। এবং লিঙ্গ মানে সমতার মধ্যে আমরা মাতৃত্বকালীন যে সুরক্ষা নিশ্চিত করে। একটা মা গর্ভবতী হলে, বিশেষ করে কর্মজীবী যারা মা, তারা তো চাকরিও করছে এবং তাদের বাচ্চাকেও দেখতে হয়, সেক্ষেত্রে তাদের সহায়ক পরিবেশ তৈরি করা, আহ, এবং তাদের সুযোগ সুবিধা দেওয়া, যেমন ব্রেস্ট ফিডিং ম্যাটারনিটি লিভ যেমন 6 মান্থ দিতে হবে। এবং 6 মাস পরে বাচ্চাকে যেন সে অফিসে নিয়ে এসে কাজ করতে পারে, সেই জন্য তার যে ডে কেয়ার সেন্টারের ব্যবস্থা থাকতে হবে। বা আমি বাইরে কোথাও বেড়াতে গেলাম, কোনো মার্কেটে, শপিং মলে গেলাম বা কোনো হাসপাতালে গেলাম, সেখানে যেন আমি বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারি, একটা ব্রেস্ট ফিডিং কর্নার থাকতে হবে। এরকম ব্যবস্থাগুলো কিন্তু করা কিন্তু সম্ভব। এবং যা কিনা পরিবেশের, পরিবারে ও সমাজে নারীর অবদানকে কিন্তু শক্তিশালী করে। এবং এসডিজি 10 আছে অসমত হ্রাস, যে দারিদ্রতা এবং প্রান্তিক শিশুদের জন্য সমান পুষ্টি সুযোগ কিন্তু এটাতে বজায় থাকে। এবং ধনী গরিব সব পরিবারের জন্যই একটা ব্রেস্ট ফিডিং, যেসব বাচ্চারা ব্রেস্ট ফিডিং করে সেটা কিন্তু কোনো স্ট্যাটাস দেখে ব্রেস্ট ফিডিং এর কিন্তু এটা ডিফাইন করা হয় না। এটা সব মাই তার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে পারবে, তো বাচ্চারা কিন্তু ইকুয়াল একটা পুষ্টি কিন্তু পায়। এটা আমরা মানে করা জিনিস যে অনেক দেখবেন যে অনেক রুগ্ন মা বা হয়তো বা মার পুষ্টিটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেও মাও কিন্তু বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে পারে। সেক্ষেত্রে মার কিন্তু বডি একদম নিঃশেষ হয়ে যায়, কারণ সে তো নিজেই অপুষ্টিতে ভুগছে, কিন্তু বাচ্চা তো হচ্ছে প্যারাসাইট, পরজীবী, সে মার শরীর থেকে সবকিছু কিন্তু ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে তার চাহিদাটা পূরণ করে নেবে। কিন্তু অবশ্যই দুধের জাহান কোয়ালিটিতে আপা, সেখানে একটু একটু থাকবে। ফাস্টার যেতে হবে। জি, আমার প্রায় শেষের সরি, দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তো এই জন্য আমাদের ব্রেস্ট ফিডিংটা আসলে খুব গুরুত্বপূর্ণ। এবং জলবায়ু কার্যক্রমের সাথে এই যে ফর্মুলা দুধ উৎপাদনের সময় কিন্তু অনেক অনেক কিন্তু কার্বন নিঃসরণ হয়, যেটা কিন্তু এই ব্রেস্ট ফিডিং এর জন্য কিন্তু প্রয়োজন হয় না। বা এটার জন্য প্যাকেজিং এর যে বর্জ্য ব্যবস্থা এখানে কিন্তু ব্রেস্ট ফিডিং এর ক্ষেত্রে নাই। তো সেক্ষেত্রে আমাদের সমাজের ক্ষেত্রেও কিন্তু অনেক এটা উপকার কিন্তু আসে। এবং ক্লাইমেট স্মার্ট যে ফিডিং প্র্যাকটিস, এটা কিন্তু ব্রেস্ট ফিডিং এর এর মাধ্যমে করানো সম্ভব। যেমন একটা গবেষণায় দেখেছে, এবং আমি যেটা কিছুক্ষণ আগে বললাম যে ডেইরি ফার্মিং কাঁচামাল উৎপাদনের ক্ষেত্রে এটাতে কোনো কিছু লাগে না, মেটাল প্লাস্টিক বেকার প্যাকেজিং কিছু লাগে না, এবং ট্রান্সপোর্টেশনের কোনো মানে এখানে ওয়ে নাই। তার মানে সবকিছু যেগুলো খরচ হবে সব কিন্তু ব্রেস্ট ফিডিং, যদি আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যদি করাই, তার তুলনায় প্রায় 35% থেকে প্রায় 72% বেশি পাওয়া গেছে যারা কিনা এই ফর্মুলা ফিডিং এর এটাতে করায়। তার মানে আমাদের ব্রেস্ট ফিডিং এর জন্য অনেক অনেক কিন্তু সেভ হচ্ছে, এবং যেটা বাচ্চা না, সেটা পরিবার, সমাজ এবং সবার জন্য। এবং মাতৃদুগ্ধ পান পরিবার ও রাষ্ট্রের জন্য অর্থনৈতিক বিনিয়োগ, যেটা আমরা বলি যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে বছরে প্রায় আপনার 1.2 থেকে 73.5 মিলিয়ন পর্যন্ত পেডিয়াট্রিক যে হেলথ কেয়ার কস্ট, এটা কিন্তু সাশ্রয় করা কিন্তু সম্ভব। এবং ম্যাটারনাল ব্রেস্ট এবং ওভারিয়ান ক্যান্সারও কিন্তু সেম, এবং প্রায় 10 মিলিয়ন মানে পর্যন্ত কিন্তু সম্ভব, এটা এস্টিমেট একটা পাওয়া গেছে। এবং ব্রেস্ট ফিডিং প্রমোশনের প্রোগ্রামের ক্ষেত্রে সর্বোচ্চ 139% রিটার্ন আমরা যদি বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাই, ইনভেস্টমেন্ট আমরা কিন্তু পেতে পারি যদি বাচ্চাকে আমরা ব্রেস্ট ফিডিং করাই। এবং দক্ষিণ পূর্ব এশিয়া যেটা কয়েকটি সেটিংসে তার ফর্মুলা এক্সপেন্ডিচার করে দেখেছে, পরিবারে গড় মাসিক আয় প্রায় 13.8% থেকে 47% পর্যন্ত তারা এটা গ্রহণ করতে পারে।
তো এক্ষেত্রে আসলে আমাদের মেইন মেসেজ যেটা, যে ব্রেস্ট ফিডিংটা রিডিউস করে হেলথ এক্সপেন্ডিচার, হেলথ কেয়ার কস্ট, শুধু তাই না, প্যারেন্টাল যেটা ওয়ার্কিং, যে একটা প্যারেন্টস বাচ্চা অসুস্থ হলে যেমন হাসপাতালে যে তার জন্য ছুটি নিতে হয়, অনেক স্ট্রেস থাকতে হয়, কাজে মনোযোগ বসে না, সেক্ষেত্রেও কিন্তু এটা করা সম্ভব। তার মানে ব্রেস্ট ফিডিং শুধু কিন্তু একটা খাদ্য না, এটা একটা শিশুর জীবন রক্ষা, মায়ের স্বাস্থ্য সুরক্ষা এবং একটি শিশুর সুস্থ টেকসই ভবিষ্যৎ গঠনের অন্যতম কার্যকর বিনিয়োগ। তো ধন্যবাদ সবাইকে আমার উপস্থাপনাটি মনোযোগ দিয়ে শোনার জন্য। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি হয়তো চেষ্টা করবো সেগুলো জি, জি, বলতে। ধন্যবাদ থ্যাংক ইউ, আপনাদের সবাইকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ খুরশিদ জাহান আপাকে এত তথ্যবহুল, এত গুরুত্বপূর্ণ সব উপস্থাপনা দেওয়ার জন্য। অনেক টেকনিক্যাল আসলে। এটা হচ্ছে আমরা এত কিছু জানতামই না, আমি বিশেষ করে, আমরা তো টেকনিক্যাল লোকজন না। এত মানে পার্সেন্টেজ নবজাতকের মৃত্যুর রক্ষা করে, তারপরে হচ্ছে স্টান্টিং এটা কমে যায়, তারপরে খরচ কমে যায়, এগুলো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন যে পর্যায়ে আসব সেটা হচ্ছে আমরা 2 রাউন্ডে আমাদের যে কিছু বলছিলেন, ওকে, হ্যাঁ, 2 রাউন্ডে আমাদের যে আলোচক, বিজ্ঞ আলোচক দুইজন আছেন, ওনাদের কাছে আমি প্রশ্ন রাখবো। প্রথমে আমি হচ্ছে ডক্টর এমডি আব্দুর রাজ্জাকুল আলম, আমার খুবই পছন্দের ভাই, ওনার সাথে আমি কাজও করেছি, আমরা অনেকেই চিনি। খুবই সুন্দর কথা বলে, জ্ঞান তো আছেই লেখাপড়ার উপরে। তো ওনার কাছে আমি যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে, রাজ্জাক ভাই, আমি ভাই করে বললাম, হ্যাঁ, আপনার অনুমতি নিন। সেটা হচ্ছে যে মায়ের দুগ্ধপান খুব দ্রুত সময়ে শুরু করতে এবং এই বুকের দুধ খাওয়ানোটা 6 মাস পর্যন্ত চালিয়ে যেতে আমাদের দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা আছে কিভাবে আমাদেরকে সহায়তা করতে পারে? উম, আহ, আপনি আনমিউট করেন, হ্যাঁ, জি, জি, আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম রহমতুল্লাহ। আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা সবাই? জি, আমি শুনতে পাচ্ছি, সবাই শুনতে পাচ্ছি, হ্যাঁ, জি, শুনতে শোনা পাচ্ছি। যায়। জি, আলহামদুলিল্লাহ। রাজাক ভাই, প্রথম, আমি প্রশ্নটা কি আপনি শুনতে পেরেছিলেন? হ্যাঁ, শুনতে পেরেছি। জি, জি, থ্যাংক ইউ, থ্যাংক আলহামদুলিল্লাহ, ইউ। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি মহান কৃতজ্ঞ সৃষ্টিকর্তাকে, যিনি ইনফ্যাক্ট আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এখানে সবাইকে মিলেমিশে একটি ওয়েবিনারের মাধ্যমে সেই বিষয় নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন, যে জিনিসটা দিয়ে আমরা সবাই এই পৃথিবীতে জীবন শুরু করেছি অথবা আমাদের জীবন শুরু করা উচিত ছিল। ইনফ্যাক্ট এই ব্রেস্ট মিল্কই বলেন আর স্পেশালি কোলোস্ট্রাম ইজ দ্য সার্টেনলি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়েলকাম ড্রিঙ্ক অফ এ চাইল্ড ইন দ্য আর্থ। অ্যান্ড এটা আল্লাহর সবচেয়ে বড়ই একটা মেহেরবানি, রেডি টু ইট ইনস্ট্যান্টলি, যার জন্য কখনোই অপেক্ষা করতে হয় না, দ্রুত খাওয়ানো উচিত, যে উনি নির্দেশনা দিয়েছেন। আমরা সেই বিষয়টাই নিয়ে কথা বলবো। সো দ্যাট breastfeeding really matter. It is the best start of life of the every children. তা এটা আমরা কিভাবে করব? To ensuring the breastfeeding is the responsibility, not only the responsibility of the mother, it is the responsibility of all society, all stakeholders. All the বলতে আমি বুঝাচ্ছি, বাংলাদেশে যে সিস্টেমের যতগুলো স্টেক হোল্ডার, কি স্টেক হোল্ডার, লাইক হেলথ সিস্টেম, মিনিস্ট্রি অফ ওমেন চাইল্ড ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ লেবার, মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার, যতগুলো আছে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে সম্পৃক্ততার সাথে এগিয়ে আসতে হবে। একজন আমরা এগিয়ে আসলাম, একজন আমরা আসলাম না, তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি সবাই এটা কখনোই ইনশিওর করা টু ডিফিকাল্ট। তা যেহেতু হেলথ সিস্টেমটা ইটস এ বিগ সিস্টেম, ইটস এ কি সিস্টেম, সুতরাং এই সিস্টেমের কথা যদি বলি, এখানে দুটো জিনিস আছে। সিস্টেম itself is a component of something, and পাশাপাশি আমাদের কমিউনিটির একটা জিনিস রয়েছে। সো দ্য সিস্টেমের যত কথা বলি, সিস্টেমে কিছু হিউম্যান রিসোর্স থাকে, সিস্টেমের কিছু পলিসি থাকে, সিস্টেমসের কিছু অ্যাকাউন্টেবিলিটি থাকে। এই জিনিসগুলো আমাদের এনশিওর করতে হবে। যেহেতু আমাকে জিজ্ঞাসাই করা হয়েছে যে সিস্টেমে
আমি কি ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারি। আগে এক সময় ছিল ব্রেস্ট ফিডিং যে প্রমোশন করতে হতো, মাকে উদ্বুদ্ধ করতে হতো, বাট নাও it has been changed. It should be the system should be reformed, developed in such a way that create a enabling environment for promoting the breastfeeding. So আমরা সবাই এখানে জানি আমাদের কিছু পলিসি আছে। ইনফ্যাক্ট right now there is many good policy in Bangladesh. National Strategy for Infant and Young Child, তারপরে আছে আমাদের হচ্ছে ন্যাশনাল নিউট্রিশন পলিসি 2015, আমাদের আছে গভর্নমেন্ট হেলথ পলিসি। সমস্ত পলিসিগুলোই কিন্তু সেই কথাই বলে যে কথা নিয়ে আলোচনা করছি, বাট দের ইজ ল্যাক অফ ইমপ্লিমেন্টেশন। সেটা কি বলে? যে বলে হচ্ছে ব্রেস্ট ফিডিং শুড স্টার্ট ইমিডিয়েটলি আফটার বার্থ, 1 ঘন্টা পরে অবশ্যই না, যত দ্রুত করা যায়। এই ব্রেস্ট ফিডিং এর আগে অন্য কোনো খাবার অবশ্যই দেওয়া যাবে না, যদিও আমরা সবাই দেওয়ার চেষ্টা করি, এবং এক্সক্লুসিভলি 6 মান্থ পর্যন্ত চালিয়ে যেতে হবে উইদাউট এনি রিজন। ইভেন পানিও দেওয়া যাবে না, কিন্তু আমরা অনেক কিছুই দেই, মধু দেই, চিনি দেই, এগুলো আমরা সবাই জানি। এবং তারপরেও আমাদের কন্টিনিউয়াসলি 2 বছর পর্যন্ত ব্রেস্ট ফিডিং চালিয়ে যেতে হবে। যদি করি কি কি উপকার, বাই দিস টাইম খুরশিদ আপা খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। তা এই জিনিসগুলো করার জন্য যদি হেলথ সিস্টেমের কথা বলি, তা ঠিক এই মুহূর্তে হেলথ সিস্টেমের কি কি করা উচিত? সবকিছু আছে। দ্য ম্যানেজমেন্ট সিস্টেম অফ দ্য হেলথ সিস্টেম, যারা এই কাজগুলো করবে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা থেকে মনে করি, early initiation of breastfeeding within the hour must be implemented in the hospitals. It should be the responsibility of the hospitals management, যে এখানে করা হলো কি হলো না, আমি শেষ পর্যন্ত একটা দায়বদ্ধতায় নিয়ে আসতে হবে এদেরকে। নেক্সট, আমরা অবশ্যই ইচ্ছা করলেই করতে পারি যে আমাদের যদি ফ্যাসিলিটিতে ডেলিভারি হয়, তাদের স্কিন টু স্কিন কন্ট্যাক্টকে আমাকে এনকারেজ করতে হবে, এবং সামহাও এটাকে আমি ইনশিওর করতে হবে। এবং আমাদের আনওয়ান্টেড সেপারেশন আমরা মাঝে মাঝে করে থাকি। উদাহরণ দেই, বাচ্চা হওয়ার সাথে সাথেই মার কাছে না দিয়ে সাধারণত দাদিরা, নানিরা তারা নিয়ে কাড়াকাড়ি শুরু করে, তারা আদর করা শুরু করে, কিন্তু এটা যে ইনফ্যাক্ট আদর না, তারা তাদেরকে ইনফ্যাক্ট অসুস্থ করছে। এই রিয়েলাইজেশন গুলো আমাদেরকে সম্মিলিতভাবে আনতে হবে। এটা শুধু আমরা একাই পারবো না, আমাদেরকে সম্মিলিতভাবে নিয়ে আসতে হবে। নেক্সট, আরেকটা জিনিস আমরা সবাই দেখেছি, যে কোনো ফেসিলিটির সামনে, এই জান্নাত আপনি আমাকে থামাই দিয়েন, একটু বলেন, নাহলে ঠিক আছে ভাই। আচ্ছা, আমাদের যে বিভিন্ন হসপিটালের সামনে আমরা দেখা কি সুন্দর করে বড় করে লেখা আছে, জানিয়ে দেব। হ্যাঁ, বেবি ফ্রেন্ডলি হসপিটাল। আসলে কি বেবি ফ্রেন্ডলি হসপিটাল? এই কথাটার সত্যতা শতভাগ পূরণ করা, আমরা যদি দায়বদ্ধতা থাকে, আমরা যদি এটি বুঝি, আমরা মানে যারা আমরা এই সমস্ত কথাবার্তা বলি, তাহলেই সম্ভব। এটা করতে হবে, এনশিওর করতে হবে। এই এনশিওর করার জন্য আমরা বাই দিস টাইম জানি ব্রেস্ট ফিডিং এর 10টা স্টেপ আছে, এটাও সিকোয়েন্সিয়ালি ফলো করতে হবে। পাশাপাশি এই ম্যাটারনিটিতে এবং নিউবর্ন কেয়ার রিলেটেড যে সমস্ত এমপ্লয়ি যোগ দিবে, তাদেরকে ট্রেনিং বাধ্যতামূলক ইন টার্মস অফ ব্রেস্ট ফিডিং প্র্যাকটিস, অ্যাটাচমেন্ট, তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট অফ দ্য এনগোর্সমেন্ট নিফল। এই জিনিসগুলো যারা ওখানে সেবার জন্য আসবে তাদের এই ট্রেনিংগুলো থাকতে হবে, এবং তারা এই জিনিসগুলো করতে পারছে কিনা, বাচ্চাকে কিভাবে কোলে ধরতে হবে এটা দেখিয়ে দিতে হবে। আমি যেহেতু ডাক্তার হওয়া, আল্লাহ আমাকে সুযোগ করেছিল, আমি অনেক নার্সকেই দেখেছি সে জানে না বাচ্চা কিভাবে অ্যাটাচমেন্ট করতে হয়, কিভাবে ব্রেস্ট ফিডিং করতে হয়। সেই যদি না জানে, সে আরেকটা মাকে কিভাবে শিখাবে? জি, আহ, জি, রাজ্জাক ভাই 30 হ্যাঁ, সেকেন্ড সময় নিয়ে আমি আবার আপনার কাছে আসবো। হ্যাঁ, আচ্ছা নেন, আচ্ছা, 30 ওকে, 30 সেকেন্ড সময়। হ্যাঁ, সেটাই। সুতরাং আমাদের এই সিস্টেমগুলোর মধ্যে ম্যান বিহাইন্ড দ্য মেশিন যারা আছে, আমাদেরকে রেসপন্সিবিলিটি গুলো খুব মনোযোগের সাথে এগুলো ইমপ্লিমেন্ট করার জন্য সচেষ্ট হতে হবে। পাশাপাশি হচ্ছে এই আমরা যে যে কথাগুলো আগেই বলেছি, আননেসেসারি যে প্রিল্যাক্টিং এর টেন্ডেন্সির জন্য মধু দেই, গ্লুকোজ দিয়ে পানি দেই, এটা হচ্ছে সমস্ত লেভেল থেকে
একই আওয়াজ একই সাথে করতে হবে, মধু মানে মধু নয়, এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। সেটা আমরা কিভাবে বন্ধ করব? সম্ভব যদি আমরা যারা এগুলো নিয়ে কাজ করি লোকাল লোকাল পলিসি মেকারদের সাথে, লোকাল পলিসি মেকার কেন বললাম, একটু যদি উপজেলা হয়, উপজেলা একটা ম্যানেজমেন্ট কমিটির সাথে, তাদের সাথে বসতে হবে। এবং ইফ আর্জেন্টলি তারা কি করলো না করলো, এটা একটা অডিটিং সিস্টেম থাকতে হবে। মিনিং প্রত্যেকটা ফেসিলিটির সামনে, যেহেতু আমি ফেসিলিটি প্রথম বলতেছি, ডেলিভারি দুই জায়গায় হয়, হয় ফেসিলিটিতে হয় নাইলে কমিউনিটিতে হয়। ফেসিলিটিতে যদি হয়, ফেসিলিটির সামনে একটা ডিজিটাল বোর্ড থাকতে হবে। সেই বোর্ডের মধ্যে দেখাবে যে কত পার্সেন্ট হচ্ছে, কত পার্সেন্ট প্রপোর্শন ব্রেস্ট ফিডিং হইলো, কত পার্সেন্ট হচ্ছে স্কিন টু স্কিন করলো, কত পার্সেন্ট মাকে হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে ডিসচার্জ করা হলো। এই ডাটাগুলো ভিজিবল করতে হবে এবং প্রত্যেক মাসে, এক মাস থেকে আরেক মাসে কতখানি বাড়লো কমলো, এগুলো নিজস্ব মিটিং এ, হেলথ কমপ্লেক্সের মিটিং এ এটাকে আলোচনা, প্রায়োরিটি বিস্তৃত আলোচনা এসে আলোচনায় করতে হবে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে সম্ভব। অ্যাট দ্য সেম জি টাইম আমি যদি কমিউনিটিতে আসি, কারণ হাসপাতাল সারাদিন থাকবে না, দ্য বাচ্চা উইল কাম রিটার্ন টু দ্য কমিউনিটি, ইটস এ কন্টিনিউ প্রসেস। সো কমিউনিটিতে একটা কমিউনিটি ম্যানেজড অ্যাডভোকেসি গ্রুপ থাকতে হবে। সেই ম্যানেজার কারা থাকবে? ওই গ্রামের যারা হচ্ছে পলিসি মেকার, মানে হচ্ছে স্কুল টিচার, মাদ্রাসার টিচার, তারপরে হচ্ছে গার্জিয়ান, এরা থাকবে। কি করবে? কারণ আমরা জানি আমাদের অভিজ্ঞতায় যে ব্রেস্ট ফিডিংটা ইনফ্লুয়েন্স করে মা না, আদার পিপুল। কারা? গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড ফাদার এবং নেইবার্স ব্রেস্ট ফিডিং করায়ও না, করাইলে করাইলে এই হয় কিছু স্টিগমা। অনেক হাজবেন্ড এক্সক্লুসিভলি এই জিনিসগুলো সম্বন্ধে তাদেরকে যদি আমরা অ্যাওয়্যার করতে পারি, তাহলে মনে হয় আমরা এটা এনশিওর খুব দ্রুতই করতে পারবো, থ্যাংক কমিউনিটি ইউ। লেভেলে অ্যাট দ্য সেম টাইম হসপিটাল লেভেলে। থ্যাংক ইউ থ্যাংক রাজীব ইউ ভাই, সো আমি মাচ। আবার ফিরে আসছি আপনার কাছে। থ্যাংক ইউ এই স্যার, পর্যায়ে থ্যাংক ইউ। আমি একটু ডক্টর নুসরাত জাহান মনি, ওনার কাছে আমি প্রশ্ন রাখছি। সেটা হচ্ছে আমাদের দেশে তো হেলথ সিস্টেমে অনেক স্বাস্থ্যকর্মী আছে, আবার কমিউনিটিতে কিন্তু অনেক ধরনের কর্মসূচি আছে, সরকারি বেসরকারি ভাবে। হ্যাঁ, তো কিভাবে মায়েদের গর্ভাবস্থা এবং সন্তান জন্মের পর এই ব্রেস্ট ফিডিং করানোর ক্ষেত্রে এই স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন ধরনের কর্মসূচি আমাদেরকে সহায়তা করতে পারে? মনি, একটু যদি আপনার একটু 4 মিনিটের মধ্যে একটু বলতে পারেন, একটু আপনার জন্য একটু সময় একটু কমিয়ে দিলাম, সরি। হ্যাঁ, জি মনি। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ আপা আপনাকে এবং বাংলাদেশ ইসিসি নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত এই ওয়েবিনারকে আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে ইতিপূর্বে আমার দুইজন আহ, উপস্থাপক খুরশিদ জাহান ম্যাডাম এবং রাজ্জাক ভাই এত ডিটেলস বলেছেন, ওনারা কিন্তু প্রত্যেকটা সেক্টরকে টাচ করে গেছেন, কি করতে হবে কিভাবে আসবে। তারপরে ওনাদের সাথে একটু অ্যাড করা যে আসলেই আমাদের যে স্বাস্থ্যকর্মী যারা আছেন, যদি বলি যে একদম রুট লেভেল, ইউনিয়ন লেভেল থেকে সিএসসিপি আছেন, এসএসসিএমও আছেন, এফডব্লিউভি আছেন, এদের কাছে এবং নার্স আছেন। যখন একজন মা গর্ভকালীন সেবা নিতে যায়, তখন থেকে এই কাউন্সেলিংটা করা দরকার, ব্রেস্ট ফিডিং এর গুরুত্ব বুঝিয়ে বলা দরকার। আমরা শুধু মায়েদেরকেই কিন্তু ইনভলভ করছি, পাশাপাশি যদি আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি যে না, বাবাদের এখানে একটা সক্রিয় ভূমিকা আছে। যেহেতু সবসময় মায়েরা ডিসিশন নিতে পারে না, একজন গর্ভকালীন সেবা নিতে আসার সময় যদি স্বামীকে আমরা সম্পৃক্ত করতে পারি, সার্ভিস প্রোভাইডার যদি তাদেরকে বুঝিয়ে বলতে পারে যে আসলে জন্মের সাথে সাথে বুকের দুধ খাওয়াতে হবে, 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়াতে হবে এবং মাকে সাপোর্ট দিতে হবে। দেখা যায় যে গ্রাম অঞ্চলে মায়েরা এত বেশি কাজে ব্যস্ত থাকে যে তারা বুকের দুধ খাওয়ানোর সময় পান না। সেক্ষেত্রে যদি বাড়ির হাজবেন্ড, শাশুড়ি বা পরিবারের অন্য কেউ তাদেরকে সহায়তা করে, সেই বিষয়টা যদি সার্ভিস প্রোভাইডার যারা আছেন তারা যদি একটু বুঝিয়ে বলতে পারেন, বারবার বলাতে তারা যখন গর্ভকালীন সেবাগুলো বারবার নিতে আসে, তারপরে হচ্ছে ডেলিভারি হয়, যেহেতু ফেসিলিটি ডেলিভারি ইতিপূর্বে রাজ্জাক ভাই বলার চেষ্টা করেছেন, দেখা যায় যে ফেসিলিটি ডেলিভারি হওয়ার পরে সাথে সাথে যদি আমরা বুকের দুধটা খাওয়ানো দেখাতে পারি। ভাই অ্যাটাচমেন্ট পজিশনের কথাও বলছেন যে অনেক সময় তারা অস্থির হয়ে যায় যে বাচ্চা কাঁদতেছে, তাহলে আমরা এখন বাইরে থেকে দুধ কিনে আনতে হবে, কিন্তু সেই যে অপেক্ষা করা, যে মায়ের বাচ্চা জন্মের পর যে 8-10 ঘন্টা না খেলেও খুব যে ক্ষতি হবে না, সেটা কিন্তু হসপিটাল থেকে বোঝানো দরকার। এটা সার্ভিস প্রোভাইডাররাই করতে পারেন।
আবার অনেক সময় দেখা যায় সিজারের পরপরই বাচ্চা কান্না করছে, আর্টিফিশিয়াল দুধ যেগুলো কৌটোর দুধ তারা অ্যাডভাইস দিচ্ছেন। আসলে না, এটা যে অপেক্ষা করা যায় মায়ের কাঁপুনি বা একটু পোস্ট অপারেটিভ পিরিয়ডে কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু ওখানেই ব্রেস্ট ফিডিং সার্ভিস প্রোভাইডার এখানে সাহায্য করতে পারেন। আহ এর আগে ম্যাডাম এবং ভাই বলার চেষ্টা করেছেন যে শাল দুধের গুরুত্বটা, যে এটা যে প্রথম টিকা হিসেবে কাজ করে। এটা খাওয়ার ফলে যে ডায়রিয়া, নিউমোনিয়া এবং কমে যায়, শিশুর বিকাশ ঘটে। এটা মা বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যদের বুঝিয়ে বলা। আর যেটা হচ্ছে যে আমরা যারা ফ্রন্ট লাইন হেলথ ওয়ার্কার, সার্ভিস প্রোভাইডার যারা আছি, আসলে রোগীর সাথে কথা সবসময় প্রপার সময় দেওয়া, কথা বলা, আমরা কিন্তু কম কথা বলি। আহ, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সেই কাউন্সিলিংটা আমরা করছি না। সচেতনতা বৃদ্ধি করার জন্য যে বারবার বলা, একটা মানুষকে যদি বারবার একটা জিনিস বুঝিয়ে বলা যায়, তাহলে সেখানে কিন্তু এটা সম্ভব হয়। আবার এটি পড়বে, ওনারা বলার চেষ্টা করেছেন যে প্রত্যেকটা সার্ভিস পয়েন্টে কিন্তু একটা মাতৃদুগ্ধ কর্নার স্থাপন করা, যদি জায়গা না থাকে। অনেক সময় আমরা বলি যে জায়গা স্বল্পতা আছে, আসলে সেখানে একটা স্ক্রিন দিয়েও কিন্তু আমরা ব্যবস্থা করতে পারি, যে এখানে আমরা একটা পর্দার ব্যবস্থা করলাম, একটা কমিউনিটি ক্লিনিক, ছোট্ট একটু জায়গা, কোথায় মাতৃদুগ্ধ কর্নার করব, সেখানে বারান্দার একটা কর্নারে বা যে কোনো জায়গায় একটা স্ক্রিন দিতে পারি। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা মাতৃদুগ্ধ কর্নার করা, এভাবে করে প্র্যাকটিসটা কিন্তু আমরা বাড়াতে পারি। এবং সার্ভিস প্রোভাইডার যারা আছেন তাদেরকে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জি পাশাপাশি যেটা হচ্ছে কমিউনিটিতে যে প্রোগ্রাম গুলো, আমাদের FWA, HA, FPI, যারা ডোর টু ডোর, যারা বাড়ি পরিদর্শন করে, বাড়ি পরিদর্শন করার সময়ও তাদেরকে একটু খেয়াল রাখা, যে এই যে 2 বছরের কম যেসব মায়েরা আছেন, শিশুর বয়স যাদের 2 বছরের কম বা রিসেন্ট ডেলিভারি হয়েছে, তারা বুকের দুধ খাওয়াচ্ছে কিনা, আসলে খাওয়াচ্ছে না কেন, তাহলে তারা পজিশন, অ্যাটাচমেন্ট পজিশনের কথা বলছে, ঠিকভাবে ধরতে পারছে কিনা। অনেক সময় দেখেন যে গ্রাম অঞ্চলে যখন গরুর বাচ্চা হয়, সে গাভীকে তারা দুধ বাড়ানোর জন্য অনেক খাবার দিচ্ছে, খৈল দিচ্ছে, ভুসি দিচ্ছে, কিন্তু একটা মা যখন ডেলিভারি করে তার জন্য কিন্তু স্পেশাল অ্যাটেনশন কিন্তু আমরা সমাজে গ্রাম অঞ্চলে খুব বেশি নিচ্ছি না, একদম। বা কর্মজীবী মায়েরাও নিচ্ছি না। তো সেক্ষেত্রে তাদেরকে উদ্বুদ্ধ করা, সচেতনতা বৃদ্ধি করা, এবং যখনই আমাদের কাছে সেবা নিতে আসে একটু সময় নিয়ে কাউন্সিলিং করা। তাহলে বারবার বললে মনে হয় যে এখানে সার্ভিস থ্যাংক ইউ, প্রোভাইডারদের একটা বড় ভূমিকা আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ থ্যাংক আপা। ইউ, থ্যাংক ইউ মনি, একদম টাইমলি বলার জন্য। রাজাক ভাই, আপনার কাছে আমি আবার ফিরে আসছি। সেটা হচ্ছে আপনি 2 মিনিটে একটু বলবেন যে আমাদের তো অনেক কর্মজীবী মা আছে, হ্যাঁ, তাদের জন্য এই কর্মস্থল এবং সমাজকে ব্রেস্ট ফিডিং ফ্রেন্ডলি করতে কি করা যেতে পারে? রাজাক ভাই, হ্যাঁ, 2 মিনিটের মধ্যে বলবেন পয়েন্ট আকারে। সরি, আমি মডারেটর হিসেবে একটু সবসময় এই টাইমটা মেনটেন করতে হয় আর কি, দুঃখিত। রাজাক ভাই, আপনি আনমিউট করেন। হ্যাঁ, আমার জি, ধন্যবাদ এবং থ্যাংক ইউ সো মাচ। এই হ্যাঁ, মানে 2 মিনিট, ওকে, আই ট্রাই মাই জি লেভেল জি বেস্ট। জি, হ্যাঁ, হ্যাঁ, এই বাংলাদেশে আমরা যে দুটো সেক্টর আছে, একটা গভর্নমেন্ট সেক্টর, কিন্তু গভর্নমেন্ট সেক্টর, এবং আপনারা জানেন, আমরা সবাই জানি যে একটা হচ্ছে ম্যাটারলি পলিসিও আছে। এই পলিসির দিকে যদি তাকাই, গভর্নমেন্টের পলিসিতে 6 মাস বলা হচ্ছে, কিন্তু কখন করবে না করবে এর কোনো নির্দিষ্ট কিছু বলা নাই। আবার নন গভর্নমেন্টে যেটা আছে, এটা কখনোই 6 মাস নয়, এরা নিজের মতো ইচ্ছা মতো ঠিকঠাক করে ফেলে। তো এই যে গ্যাপটা, এটা প্রথমে আমাদের অ্যাড্রেস করা উচিত, কিভাবে আমরা ঠিক করবো। এখন জি, যা আছে, এখনই শুরু করতে গেলে কি করতে হবে? এখন যদি আমরা শুরু করতে চাই, তাহলে আমাদের হচ্ছে প্রত্যেকটাই ওয়ার্ক প্লেসে অন্তত একটা স্ট্যান্ডার্ড ব্রেস্ট ফিডিং স্পেস কর্নার থাকতে হবে। অনেক জায়গাতেই ব্রেস্ট ফিডিং কর্নার আছে, কোথায় আছে? টয়লেটের পাশে, স্টোরেজের পাশে। নট অ্যাট একদম, অল। করতে হবে এটাকে সম্মানের সাথে, এমন একটা জায়গায় করতে হবে যেখানে কিছু ক্রাইটেরিয়া মিট করাইতেই হবে। সেটা কি? জাস্ট সংক্ষেপে, প্রাইভেসি থাকতে হবে, ভেন্টিলেশন থাকতে হবে, কমফোর্টেবলি বসে ব্রেস্ট ফিড করবে সেই ব্যবস্থা থাকতে হবে, ওয়াশিং থাকতে হবে। এগুলো হচ্ছে প্রথম লাইনের। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি করতে হবে? যে আমাদের বিশেষ করে দেখা যায় নন গভর্নমেন্ট সেক্টরে কি হয়, কারণ এখানে যারা ভুক্তভোগী ওই নন গভর্নমেন্ট লোকজনে, তাদের যে সুপারভাইজার থাকে, সেখানে একটা হ্যারাসমেন্ট করার উচিত চান্স নেয় অনেক সময় ওই সমস্ত স্পেস গুলোতে। পাশাপাশি তাদের এমপ্লয়মেন্ট প্রমোশনে এই ব্রেস্ট ফিডিং করাচ্ছে, ল্যাকটেটিং করাচ্ছে, এটাকে ইস্যু করে তাদেরকে অনেক সময় আমার দেখা যে ওভার টাইম দেয় না, তাদেরকে প্রমোশন দেয় না,
এগুলোকে সেন্ট্রালি অ্যাড্রেস করতে হবে। ফাইনালি টোটাল যে কোনো এই ইয়েতে হোক, অফিসেই হোক, ওয়ার্ক প্লেসে হোক, একটা ব্রেস্ট ফিডিং প্রমোশন ইউনিট, ছোটখাটো একটা ইউনিট থাকা উচিত, যে কথা বলবে এই সমস্ত ফেসিলিটি এনশিওর করার জন্য, যে কথা বলবে মায়ের পক্ষে বাচ্চার পক্ষে। এবং আমরা জানি ফ্লেক্সিবিলিটি অফ দ্য টু কাম দ্য চিলড্রেন, চিলড্রেন ইচ্ছা মতোই যে মায়ের কাছে যেন আসানো হইতে পারে, এর একটা ব্যবস্থা থাকতে হবে। তাছাড়া সে কখন আমাকে ছুটি দেবে তখন যাব, এটা যদি করি তাহলে সম্ভব না। যেগুলো আমাদের হাতের নাগালের মধ্যেই সম্ভব, শুধু একটু সদিচ্ছা, যে আমিও এই দুধ খেয়ে মানুষ হয়েছি, সুতরাং এটাকে আমার প্রমোট করা আমার নৈতিক অধিকার, এটা যদি আমাদের বোধটা এইভাবে নিয়ে আসতে পারি তাহলেই সম্ভব। আমি এখানে শেষ করলাম, ধন্যবাদ। থ্যাংক ইউ রাজ্জাক ভাই। আমি খুবই সরি, একটু সব সময় এই সময় নিয়ে একটু টানাপোড়েন হয় আর কি। এটা আবার একটু আপনাদেরকে বারবার রিমাইন্ডার দিতে হয়, সরি খুবই। নুসরাত জাহান মনি, আপনার কাছে আমার শেষ দ্বিতীয় রাউন্ডের শেষ প্রশ্ন। সেটা হচ্ছে আমাদের দেশে, গ্রামে শহরে অনেক ভুল ধারণা থাকে, অনেক মানে ভুল বোঝাবুঝি থাকে, বা ধর্মীয় গোঁড়ামি থাকে, ভুল বিশ্বাস থাকে কিছু। হ্যাঁ, যে মায়ের এই এই আহ, ধর্মীয় এই কুসংস্কার বা এমনি সামাজিক কুসংস্কার, এগুলো যে মায়ের দুধ, বুকে দুধ খাওয়ানোর ক্ষেত্রে এই যে কালচারটাকে যদি আমি ভালো করতে চাই, হ্যাঁ, প্রমোট করতে চাই, জোরদার করতে চাই, তাহলে আমরা কিভাবে বাবা, পরিবার এবং সমাজকে সম্পৃক্ত করতে পারি এই কালচারটাকে ভালো, ব্রেস্ট ফিডিংয়ের ভালো একটা কালচারকে জোরদার করার ক্ষেত্রে? নুসরাত জানমনি, 2 মিনিটে যদি বলতে পারেন। আমরা একটু সময় টানাটানির মধ্যে অসংখ্য থাকি, ধন্যবাদ সবসময় থাকি আপা। এটা। আহ, হ্যাঁ, জি। কোনো অসুবিধা, আমি চেষ্টা করব 2 মিনিটের মধ্যে শেষ করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপা। আসলে কালচার কালচার ব্রেস্ট ফিডিং শুধুমাত্র যে বুকের দুধ খাওয়ানোর কালচার একটা সময় আপা ছিল, 90 দশকের আগে যদি আপনারা দেখেন, তখন কিন্তু মায়েরা এত কৌটার দুধ বা বাড়তি খাবার দিতেন না। হ্যাঁ, চিনি মধু এগুলো দিতেন। তখন একটা কুসংস্কারই ছিল যে মুখে যদি মধু না দেওয়া হয়, চিনি পানি না দেওয়া হয়, তাহলে মিষ্টি মিষ্টি কথা বলবে না। এখন কিন্তু সেটা নেই, এই কুসংস্কারটা। শুধু যে আমরা মাকে কাউন্সেলিং করব তা না, পরিবারের সদস্যদের, যেটা আগেও বলার চেষ্টা করেছি, যে বাবাকে সম্পৃক্ত করতে হবে। শাশুড়ি মা যারা আছেন মুরব্বী, তাদের মধ্যে এই কুসংস্কার। অনেকে আবার বাচ্চা মাকে খেতে দেন না, যে বাচ্চা যেমন শাক খেলে পেট ব্যথা হবে, এটা খাওয়া যাবে না বাচ্চার সাথে, বুকের দুধের সাথে এটা চলে যায়, এরকম কিছু কুসংস্কার আছে। সেখান থেকে তাদেরকে কাউন্সেলিং করা, শুধু পরিবারকে না, কমিউনিটিতে। ইতিপূর্বে রাজ্জাক ভাই বলার চেষ্টা করছেন যে কমিউনিটির যে এলিট আছেন যারা, বা ইউনিয়ন পরিষদ মহিলা মেম্বার থাকেন, ইউপিপি চেয়ারম্যান থাকেন, স্কুল টিচার থাকেন, অন্যান্য এনজিও সংস্থা তো কাজ করছে, বিভিন্ন গ্রুপ থাকে। আমরা শুধু মায়েদের নিয়ে উঠান বৈঠক করি, বাবাদের নিয়ে কখনো বাবা ফোকাস গ্রুপ যেটা আছে, ফাদার ফোকাস গ্রুপ, সেটা করি না। মা থেকে মা সহায়তা দল, আপনারা জানেন যে স্বাস্থ্যকর্মী থেকে একজন মায়ের থেকে আরেকজন মায়ের কথা কিন্তু জিজ্ঞেস করে যে ভাবি আপনার বাচ্চাকে কি খাওয়ান, সে কিন্তু অন্য মাকে অনুকরণ করে। তো সমাজের প্রত্যেকটা সেক্টরে যদি এইটা ছড়িয়ে দেওয়া যায়, সচেতনতা বৃদ্ধি করা যায়, যে না, এটা খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র বুকের দুধ খাওয়াতেই হবে 6 মাস পর্যন্ত, পরবর্তীতে বাড়তি খাবার খাওয়াতে হবে, এই যে কৌটার দুধ এগুলো খাওয়ানো যাবে না। পাশাপাশি যেটা আছে যে আমাদের কিন্তু জেলা, উপজেলা, ইউনিয়ন লেভেলে নিউট্রিশন কমিটি আছে। কমিটিগুলো আমাদের আছে নামে মাত্র, কিন্তু এগুলো আমাদের ফাংশনিং করতে হবে আরেকটু জোরালো ভাবে, যেন ওনারা মনিটরিংটা করতে পারেন। আমরা কি করি, এই যেমন আগস্টে এখন ব্রেস্ট ফিডিং সপ্তাহ, আমরা এই পুরা মাস ব্যাপী অনেক আলোচনা করি, আর সারা বছর আমরা এই বিষয়টা কতবার আলোচনা করি। সে বিষয়ে আমাদেরকে এভাবে করা। তারপর হচ্ছে লিফলেট, পোস্টার, বিলবোর্ড যদি আমরা তৈরি করতে পারি, প্রকাশ্যে দেখেন যে কৌটার দুধ বিক্রি হচ্ছে গ্রামের দোকানগুলোতেও, সেখানে কিন্তু ভালো ফার্মেসিতে কিছু প্রেসক্রিপশন ছাড়া কৌটার দুধ দেওয়ার, বিক্রি করার কথা না। কিন্তু যে আমাদের দেশে যেখানে অ্যান্টিবায়োটিক বিক্রি হচ্ছে প্রেসক্রিপশন ছাড়া, সেখানে আমি কৌটার দুধের কিভাবে করব? এটা কিন্তু যিনি আছেন ইউনো বা ওনারা কিন্তু চেষ্টা করলে আইন প্রয়োগ, আইন আছে আপা, কিন্তু এর বাস্তবায়নটাকে করতে হবে। যেমন এই যত্রতত্র কৌটার দুধ বিক্রি করা, বললেই বুকের দুধ হচ্ছে না বলে ধৈর্য না ধরে একটা আর্টিফিশিয়াল খাবার ধরাই দেওয়া, এগুলো থেকে আমাদের প্রত্যেকটা সেক্টরে সচেতনতা বৃদ্ধি করা। ভাই বলার চেষ্টা করছিলেন যে আমাদের বাজারে, বড় বড় শপিং মলে কিংবা
লোকাল বাস যেগুলো আছে, লোকাল বাস বলবো না, লং রুটের যে দীর্ঘ 8 ঘন্টা 10 ঘন্টা জার্নির যে বাসগুলো, দেখেন একটা শিশু কান্না করতে থাকে, হ্যাঁ, তাকে বুকের দুধ একদম। খাওয়ানো যাচ্ছে না, কোনো ব্যবস্থা নেই। তো প্রত্যেকটা সেক্টরে যদি শ্বশুরে আছে ঘরে, আহ বাচ্চা কান্না করে যাচ্ছে, ছেলের বউ সে লজ্জায় ব্রেস্ট ফিডিং করাতে পারছে না, এরকম কিছু আছে যে এই ব্যারিয়ার গুলো দূর করে প্রত্যেকের মধ্যে যদি সচেতনতা বৃদ্ধি করা যায়, তাহলে আজ হোক কাল হোক এটা সম্ভব হবে। জি আর কন্টিনিউ মনিটরিং করা, আমরা যেন ছেড়ে না দেই কোনো জিনিস, উদ্যোগ নিয়ে আমরা ছেড়ে দেই, ধরে রাখি না। আমাদের এই বিষয়টা যেন সবসময় মনিটরিং এ থাকে, আলোচনায় থাকে, পলিসি লেভেল থেকে শুরু করে একদম রুট লেভেল পর্যন্ত তার একটা ব্যবস্থা করা। থ্যাংক ইউ, ধন্যবাদ আপু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নুসরাত জাহান মনি, নুসরাত জাহান মনি ও ট্রাভেলে আছে, হয়তো শেষের দিকে ওর একটু কমিউনিকেশনটা একটু দুর্বল হতে পারে, আমি একটু জানি, সেজন্য এটা জানিয়ে রাখলাম আপনাদেরকে। এখন আমরা যে পর্যায়ে যাব, যে পর্বে যাব, সেটা হচ্ছে আপনারা যারা অডিয়েন্স আছেন, মনোযোগ দিয়ে এই আলোচনা শুনলেন, প্রশ্ন শুনলেন, বিজ্ঞ মতামত শুনলেন, অনেক তথ্য শুনলেন, সায়েন্টিফিক উপস্থাপনার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই উপস্থাপনার আলোকে, আলোচনার আলোকে, আপনারা একটু প্লিজ হাত তুলবেন। হাত তুলে আপনার নাম, আপনার সংস্থার নাম বলে একদম স্পেসিফিকভাবে একটু আপনারা একটু প্রশ্ন করেন প্লিজ। থ্যাংক ইউ। প্লিজ আপনারা হাত তুলে আপনাদের নাম এবং সংস্থার নাম বলে প্রশ্নটা করেন। কাকে প্রশ্ন করতে যাচ্ছেন সেটা যদি উল্লেখ করে দেন সেটা আরো ভালো হয়। জি, আমি, জান্নাত আপা, জি, জান্নাত আপা, আহ, ওই ওখানে যাওয়ার আগে আমি জাস্ট চ্যাট বক্সে একটা প্রশ্ন এসছে, হুম, ওইটা একটু বলতে যাচ্ছিলাম। ডক্টর জি, অ্যালেন বারোই বলছেন জি, যে নাইস প্রেজেন্টেশন, এটা আই গেস করছি জাহান আপাকেই বলছেন। উনি হুম, বলছেন যে সিজারিয়ান সেকশনের জন্য অনেক সময় ব্রেস্ট ফিডিং ডিলে হয়, সো এটাকে কিভাবে, ইস্যুটাকে অ্যাড্রেস করা যায়। জি। তাহলে থ্যাংক ইউ। শামীমা নীলাপা একটু ওয়েট করেন, এটা রেসপন্স করুক, করে তারপর আপনার কাছে ফিরে আসছি। জি, জি, হ্যাঁ, ধন্যবাদ। এটা আসলে যেটা বলবো যে যেমন জন্মের 1 ঘন্টার মধ্যে মায়ের দুধ ছাড়া মধু দিলে যেমন কথা মিষ্টি হবে, এরকম যেমন একটা মিথ এটা। ঠিক ব্রেস্ট ফিডিং মানে সিজারিয়ান ডেলিভারি হলে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে পারবে না বা ডিলে হবে, এটাও সেরকম একটা, আমি মনে করি যে উম, এরকম একটা মানে প্রোপাগান্ডা। এটা হুম, আসলে চেষ্টা করি না আমরা, ওই আগেই মাথায় সেট করে রেখেছি সিজারিয়ান হয়েছে ও 3 দিন ছাড়া তো দুধ আসবে না, মানে এটা আগেই আমার মাথায় সেট। কিন্তু আমি কিন্তু একবারও বাচ্চাকে নিয়ে যে মার বুকে দিয়ে দেওয়া হয়নি। বা আসলে বাচ্চা বুকের দুধ পাবে কিভাবে, এটা আমাদের প্রথমেই খেয়াল করতে হবে। বাচ্চার মুখ এবং মায়ের যে নিপেলের চারপাশে যে কালো অংশ, যেটাকে আমরা এরিওলা বলি, এ দুটোর কানেকশন, এ দুটোর অ্যাটাচমেন্টে কারেক্ট হতে হবে। আগে আমরা সবসময় বলি যে পজিশন অ্যাটাচমেন্ট, আমি মনে করি যে আমি নিজের প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা থেকে বলছি যে পজিশনের থেকে বেশি ফ্যাক্টর হচ্ছে অ্যাটাচমেন্ট। যেমন বাচ্চা, মা যদি সিজারিয়ান হয়ে একদম ফ্ল্যাট হয়ে শুয়ে থাকবে, মা তো আমরা যেমন বলি যে সোজা হয়ে বসবে, বাচ্চাকে মায়ের বুকের সাথে বুক, চিনের সাথে চিন এগুলো লাগবে, তারপরে বাচ্চা বুক, তাহলে তার অ্যাটাচমেন্ট হলো না, পজিশনটা কিন্তু কারেক্ট হলো না। তার মানে পজিশন কিন্তু বেশি কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে অ্যাটাচমেন্ট। বাচ্চার মুখটা মায়ের নিপেলের চারপাশে কালো অংশ যদি বারবার করে যদি সাক করে, সেটা নর্মাল ডেলিভারি হোক সিজারিয়ান ডেলিভারি হোক, আমরা দেখেছি যে যদি কমপক্ষে 13 বার সে এভাবে সাক করে, সে মা বুকের দুধ ভালোভাবে আসবে এবং বাচ্চা বুকের দুধ খেতে পারবে। এখানে সিজারিয়ান কোনো ফ্যাক্টর নয়। এই জিনিসটা আমাদের মাথায়, সিজারিয়ান বলেই ওই যে মাথায় আগে একটা ব্যারিয়ার দিয়ে রাখছি মার, এই ব্যারিয়ার কিন্তু এই মেন্টালি এই এটার ফলে কিন্তু মায়ের যে হরমোন যে নিঃসৃষণ হবে, যে অক্সিটোসিন হরমোন যেটা ব্রেস্ট ফিডিং রিলিজের, এটা কিন্তু বাধা দেয়। তো এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। অক্সিটোসিন হরমোন যে দুধ প্রোডাকশন এবং প্রোল্যাকটিন হরমোন রিলিজের জন্য যে দুটো দায়ী, তো এ তো দুটোকে কিন্তু বাধা দেবে। তো ব্রেস্ট ফিডিং করানোর জন্য এটার অ্যাটাচমেন্ট পজিশনটা থেকে অ্যাটাচমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট। সিজারিয়ান শুধু মাথায় রাখতে হবে পরিবারে মার সাথে যিনি থাকবেন, সেটা স্বাস্থ্যকর্মী হোক, মা পরিবারের লোক হোক, ইভেন হাজবেন্ড হোক, হোয়াট এভার যেই হোক না কেন, শুধু খেয়াল নিশ্চিত করতে হবে বাচ্চা জন্মের পরে তার মুখটা যেন মার এরিওলার চারপাশে অধিকাংশে বাচ্চাকে বুকের দুধ দিয়ে সাক করতে হবে। এগুলো অনেকগুলো টেকনিক আছে, যেটা কিছুক্ষণ আগেই আমাদের আব্দুল রাজাক ভাই বলছিলেন যে ব্রেস্ট ফিডিং এর জন্য ট্রেনিং আমাদের আসলে পর্যাপ্ত যারা থাকে, স্বাস্থ্যকর্মী যারা থাকে তাদের দরকার কজন আসলে আমরা জানি। ব্রেস্ট ফিডিং কিন্তু শুধু মুখে দিয়ে ও ব্রেস্ট ফিডিং, হ্যাঁ এই তো 6 মাস পর্যন্ত খাওয়া, বুকের মধ্যে দেওয়া, অনেকের ধারণা যে বুকটা মায়ের স্তন বাচ্চার মুখে গেলে মনে হয় দুধ পাবে, তা কিন্তু না।
ম্যাক্সিমাম মাই ফেইলর হয়। আমরা এটা যতটুকু আমার কাজের অভিজ্ঞতা আমি দেখেছি যে প্রতিটা মাই চায় তার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে, এমন কোনো মা আমি পাই নাই শুরু থেকে ঠিক করে রাখছে যে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাবো না, ব্রেস্ট ফিডিং করাবে। ওখানে যেটা হয়, খাওয়াতে গিয়ে বাতে বাধা, শুধু নিপেল সাক করে বাচ্চা তো এমনিতেই হরমোনাল, প্রেগনেন্সির সময় কিন্তু মার হরমোনাল বিভিন্ন হরমোনাল নিঃসরণের কারণে কিন্তু মার বডি শেপ চেঞ্জ হয়ে যায়, মোটা হয়ে যায়, ইভেন নিপেলেরও কিন্তু গ্রোথ হয়, ওই সময় নিপেল দেখবেন ফুলে যায়। এটা স্বাভাবিক ব্যাপার। ওই সময় বাচ্চার মুখটা এতটুকু, অতটুকু মুখের ভিতরে আমরা বডি এরিওলার কালো অংশ মানে অধিকাংশ অনেক বড় থাকে, কেমনে ঢুকাবে বাচ্চা, শুধু নিপেল ঢুকাই তো বাচ্চার মুখ বন্ধ হয়ে যায়, আবার এরিওলার অংশ ঢুকবে কোথায়, সাক করবে কোথায়? তো এই সময় বাচ্চাকে একটু ধৈর্য ধরে মা যদি কয়েকবার একটু ট্রাই করে সাক করার কিছু ছোট ছোট টেকনিক আছে যেগুলো আমরা শিখাই, এই টেকনিক গুলো না জানাটাই হচ্ছে প্রধান বাধা। এবং আরেকটা বাধা, মাকে আমাদের সহযোগিতা না করা। আমাদের এই ট্রেন লোকটা তো থাকতে হবে, যেটা আমরা ট্রেনিং আগে এই বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের জন্মই হয়েছে কিন্তু ব্রেস্ট ফিডিং এর উপরে ফোকাস, আমরা কাজই করি এটার উপরে। তো এটা নিয়ে কাজের কিন্তু আমাদের সুযোগ কিন্তু আমাদের এই একটু করে উঠে আবার নামে, আবার ওঠে আবার ওঠে। তো আমরা কিন্তু ওরকম ইন্ডিপেন্ডেন্ট ভাবে আমাদের আর্থিক সহায়তা না থাকার কারণে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি সাপোর্ট দিতে পারি না। আমরা কিন্তু জি একসময় 18 সালের পর্যন্ত বাংলাদেশের যত সরকারি হাসপাতাল আছে সবগুলো কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, প্রায় বেসরকারি প্রায় 1192টা হাসপাতালকে আমরা প্রশিক্ষণ দিয়েছিলাম, তাদের ডাক্তার নার্স সবাইকে। এখন যে দেখেন এক টাকাও খুঁজে পাবেন না, কোথাও এর কোনো চিহ্নই নেই। মনে হবে ব্রেস্ট ফিডিং এর ট্রেনিং কোনোদিনও শোনে নাই, ব্রেস্ট ফিডিং ও জি আচ্ছা এটা কোনো এমনি বিষয়। তো এখানে ছোট জি ছোট অনেকগুলো বিষয় আছে, তো এটা মনে হয় থ্যাংক ইউ যদি করায় এটা কোনো ব্যাপার না, সিজারিয়ান থ্যাংক ইউ নর্মাল আপা আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন, থ্যাংক ইউ আমি এটা থ্যাংক বলবো। ইউ এত তথ্যভিত্তিক জা- সুন্দর উত্তর দেওয়ার জন্য। এবং জান্নাত এক লাইন খোরশেদ আপার জি সাথে, নাহলে জি ভিতরে জি খুসখুস। অ্যাড করতে যে চান। উনি ঠিকই বলেছেন, এটা স্টিফেন স্যার কিছুই না। সো দ্যাট কি করতে হবে, যে লোকটা দূরে রাখছে তাকে বুঝাতে হবে তার ইমোশনকে টাচ করে, যে হুম আপনি আপনার সুস্থ সন্তান চান নাকি অন্য কিছু। যদি চান তাহলে জি এখনই খাওয়ান। সরি, জি আমার ওভার, থ্যাংক আমি ইউ মনে বুঝি। থ্যাংক ইউ শামিমা নীলাপা, আপনি আপনার প্রশ্ন ছিল, প্লিজ আপনি আপনার নাম এবং হচ্ছে সংস্থার নাম বলে প্রশ্নটি করেন, কাকে করতে চান একটু বলেন। ধন্যবাদ জান্নাত আপা। এবং আমাদের যে খুরশিদ জাহান ম্যাম এবং ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্যার এতক্ষণ প্রেজেন্টেশন দিলেন, নুসরাত আপার কথা শুনলাম, অনেক সমৃদ্ধ হলাম, ভালো লাগলো, আপনাদেরকে ধন্যবাদ। আমার কয়েকটি বিষয়ে, যে সকল বিষয়ে জানলাম, আমার যা ধারণা হয়েছে সেটা হলো, খুরশিদ জাহান আপা ম্যাম ঠিকই বলেছেন, সেটা হলো প্রত্যেক শিশুর মাই কিন্তু সুস্থতার জন্য উদ্গ্রীব থাকেন, তাদেরকে কাউন্সেলিং করলে তারা সেটা মনোযোগের সাথে শোনেন। সেক্ষেত্রে আমি যেগুলো শুনলাম তার মধ্যে ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্যার যেটা বললেন, সেখানে একটা জিনিস ক্লিয়ার হলো, সেটা হলো আমাদের কিন্তু দক্ষ জনবল ও আর যে কাউন্সিলিং করার যে পার্ট, সেটা অত বেশি সক্রিয় নাই। এক্ষেত্রে কিন্তু অনেক কাউন্সিলিং বাড়ানোর ক্ষেত্রে প্রশিক্ষণ দেয়া দরকার। তা আমার প্রশ্নটা হলো, আমাদের দেশে কিন্তু আমাদের বিশেষ করে রাজশাহী ডিভিশনে দুটা সিজন থাকে দুর্যোগকালীন, একটা হলো ড্রাই আর আরেকটা হলো যেটা বন্যা পরবর্তী, বন্যা এবং শুষ্ক, এই দুটো সময়। তো সেক্ষেত্রে দুর্যোগটার মধ্যে ঘূর্ণিঝড় বা বন্যাকে বেশি সময় সংকট আসে, যখন আমাদের মায়েদের পার্সোনাল স্পেস পাওয়া যায় না দুধ খাওয়ানোর ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে দেশে কি রকমের কার্যক্রম নেওয়ার ব্যবস্থা রয়েছে এটা একটু জানা, আর স্কিন টু স্কিন কন্ট্যাক্ট বা বেস্ট ফিডিং যে বিষয়টা জানানো, সেটা কিন্তু আমরা কমিউনিটিতে এবং হাসপাতালগুলো যেখানে বাচ্চা প্রসব করে সেখানে সাপোর্ট দিতে দেখা যায় না, এটা আমার অভিজ্ঞতা। আর আরেকটা বিষয় আমার প্রশ্ন, এক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আরেকটা বিষয় আমার প্রশ্ন, ফর্মুলা মিল্ক নিয়ে কথা বলেছেন স্যার, এটা খুবই ভালো। এ ব্যাপারে যে ডাক্তারগণ বা আহ, যে সুপারিশ বা প্রেসক্রিপশনটা করে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক মা এবং অভিভাবককে সেটা প্রভাবিত করছে। এ ব্যাপারে সরকারিভাবে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? এটা একটা। আর সব শেষে আমি বলবো যে অনেক বিষয়গুলো একত্রিত করার একটাই কথা, যে সেটা খুশিদা ম্যাম বলছেন যে খাদ্য নিরাপত্তা, পুষ্টিগুণ ছাড়াও উন্নত যে বিষয় নিয়ে আমরা জানলাম, সেখানে আহ, কর্মক্ষেত্রে ব্রেস্ট ফিডিং যে ফ্রেন্ডলি একটা জোন থাকা দরকার বা কর্মক্ষেত্র থাকা দরকার। সেক্ষেত্রে সরকারি বেসরকারি সব ক্ষেত্রেই এটাকে উদাসীন ভাবে দেখা যাচ্ছে। তো এই ব্যাপারে কার্যকর কোনো আইনের ব্যাপারে আহ, সরকার ব্যবস্থা নিচ্ছে কিনা?
আর খুব ভালো একটা প্রসঙ্গ আনছেন যে পলিসি মেকারদের এই ব্যাপারে ইনক্লুড করতে হবে। ধন্যবাদ আপা আমাকে সুযোগ দেওয়ার জন্য। ইউ থ্যাংক ইউ শামিমা নীলাপা। আহ, আহ, এটা হচ্ছে খুরশিদ জাহান আপা অথবা হচ্ছে মোহাম্মদ আব্দুর রাজ্জাকুল আলম ভাই, দুজনেই অ্যান্সার করতে পারেন ভাগ করে। শেষের দিকে রাজ্জাক ভাই, আসলেও কি এরকম আছে যে কর্মক্ষেত্রে ব্রেস্ট ফিডিং কর্নার বা এর কালচারটা প্রমোট করার জন্য কোনো আইন বা পদক্ষেপ সরকারি বেসরকারিভাবে? আর আপা তার আগের পর্বের কথাগুলো যদি একটু বলেন, উত্তরগুলো যদি দেন। থ্যাংক আমাদের ইউ। জি ব্রেস্ট ফিডিং আমি ব্রেস্ট হ্যাঁ, ফিডিং পলিসি তো অবশ্যই আছে, ইউ হ্যাভ টু মাস্ট হ্যাভ এ ব্রেস্ট ফিডিং এ স্পেস, বাট নোবডি ইজ ইমপ্লিমেন্টিং। এবং আচ্ছা এখন পর্যন্ত কাউকে শাস্তিও দেওয়া হয় নাই, অর্থদণ্ড আচ্ছা। দেওয়া হয়নি। ইনস্ট্যান্টলি জি যদি অর্থদণ্ড দেওয়া হইতো তাহলে এটা এক্সিকিউশন হইতো। এখানে কি ওই আইনের মধ্যে অর্থদণ্ডের কথা বলা আছে, উল্লেখ অর্থদণ্ডের আছে? কথা ওইভাবে বলা নাই, আমি ঠিক জানি না আচ্ছা, অর্থদণ্ডে মানে কোনো তাহলে এখানে পেনাল্টির কিন্তু ব্যাপার আছে কিনা। হ্যাঁ, থাকা উচিত, কাজের না স্কোপ থাকলেও আছে। থাকা আচ্ছা উচিত, তাহলেই সম্ভব। জি আচ্ছা আমি এই বিষয়ে একটু বলতে চাই জি যে ব্রেস্ট ফিডিং এর প্রোটেকশন প্রমোশন এন্ড সাপোর্ট এটাকে দেওয়ার জন্য একটা মাতৃদুগ্ধ বিকল্প শিশু খাদ্য বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য উহা ব্যবহারের বিপণন নিয়ন্ত্রণ আইন 2013 জি এবং 2017 সালের বিধিমালা এটা প্রণয়ন হয়েছিল। তো আইনটা এখনো আছে। আইনটা মেনলি হয়েছে, আমরা কাদের বিরুদ্ধে কথা বলছি, কেন ব্রেস্ট ফিডিংটা বাড়ছে না বা মায়েরা কেন পাচ্ছে না, কারণটা কি? আমরা মায়েরা ভাবছি যে আমাদের সাথে অল্টারনেটিভ একটা নিশ্চয়ই ব্যবস্থা আছে, গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটার জন্য তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য তারা যেন যত্রতত্র মায়েদেরকে যে প্রমোট না করে, প্রলোভন না দেখায়। আপা যেমন বল যে চিকিৎসকরা অনেকে স্বাস্থ্য পেশাজীবীরা প্রেসক্রিপশন দিচ্ছে, সেটা দেখে মারা মোটিভেটেড হচ্ছে, হয়ে তারা ব্রেস্ট ফিডিংটাকে বাদ দিয়ে গুঁড়া দুধটাকে খাওয়াতে প্রেফার করছে। তো এক্ষেত্রে আবার অনেক কর্মজীবী মা আছে, ভাবছে যে আমি তো চাকরিতে যাচ্ছি, ও বুকের দুধ দিতে পারছি না, ওকে ঠিক আছে আমি তো অল্টারনেটিভ একটা পাচ্ছি, গুঁড়া দুধ। তো সার্বিকভাবে বিবেচনা করে এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে রেগুলার এটাতে রেজুলেশন থাকে, এবং এই ইনফ্যান্ট অ্যান্ড ইয়াং চাইল্ড ফিডিং এর উপরে রেগুলার নিয়মিত ওখানে ডিসিশন হয়। এবং এর আলোকে প্রথম যেটা হয়েছিল 1984 সালে আমাদের বাংলাদেশে একটা অর্ডিন্যান্স ছিল। এটা প্রথম একটা অর্ডিনেন্স ছিল। তো এটা অর্ডিনেন্সের প্রথমে ওখানে বলা ছিল যে ব্রেস্ট মিল্ক প্রমোশন করতে পারবে না কোনো গুঁড়া দুধ কোম্পানি বা হোয়াট এভার, কোনো চিকিৎসক কেউ করতে পারবে না, এবং মায়ের দুধ খাওয়াতে হবে 6 মান্থ পর্যন্ত, এগুলো। এবং কিছু পানিশমেন্টের ধারা ছিল কোনো যদি কেউ প্রমোশন করে তাহলে। এর পরবর্তীতে এটা একটা আইন করা হয়, এবং আইনের অনুযায়ী যেটাতে বলা আছে এখানে পানিশমেন্ট হিসেবে দেয়া আছে আপনার স্বাস্থ্য সেবা কর্মীদের কোনো পানিশমেন্টের এখানে ব্যবস্থা নাই। এখানে যারা বিক্রয়ের সাথে যুক্ত, উৎপাদনের সাথে যুক্ত, প্রমোশনের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে বলা আছে। এখন সেখানে তাদের বলা আছে যদি একইভাবে মানে কোনো কোম্পানি কর্তৃক যদি কোনো সংগঠিত হয় বা তার কোনো এমপ্লয়ি দ্বারা যদি এরকম কোনো ভায়োলেশন হয়, আইনে প্রচারণা করতে পারবে না, সেক্ষেত্রে 5 লক্ষ টাকা জরিমানা, এবং বারবার করে করলে সেটা মানে মানে বারবার ওই একইভাবে তার মানে পুনরায় সেটা বিবর্জিত হবে, মানে 10 লাখ টাকা হবে, এবং 5 বছর 3 বছরের জেল, এরকম করে বলা আছে। কিন্তু ওখানে চিকিৎসকদের ক্ষেত্রে বলা আছে বিধিমালাতে যে চিকিৎসকরা অনেক বাচ্চার ক্ষেত্রে ব্রেস্ট মিটিং না করতে পারে, বা কোনো কারণে হয়তো সমস্যা হতে পারে কোনো মার, বা একদমই কোনোভাবে হয়তো বা আমরা যে দুধ মা আমরা খুঁজে পাচ্ছি না কোনো কারণে, বা বাচ্চাকে হয়তো বা বাঁচানোর সময় কোনোভাবেই মায়ের দুধ অ্যারেঞ্জ করা যাচ্ছে না, সেক্ষেত্রে বাচ্চাকে কি করবে? সেই ক্ষেত্রে একান্ত অপরিহার্য বিবেচ্য ক্ষেত্রে এবং উইথ এভিডেন্স কেন পাচ্ছে না, কি কারণে, একদম ডিটেলস বর্ণনা সহকারে একমাত্র রেজিস্টার্ড চিকিৎসক গুঁড়া দুধটাকে প্রমোট করতে পারে, মানে বাচ্চাকে দিয়ে জন্য তার তত্ত্বাবধানে রেখে দিতে পারবে। এবং কোন ব্র্যান্ডের দুধ কি দুধ এটা সে উল্লেখ করবে না, সে বাচ্চাকে দিতে পারবে রেজিস্টার্ড চিকিৎসক। কিন্তু এই একান্ত অপরিহার্যটাকে এখন আমাদের নিয়মিত অপরিহার্য হিসেবে আমরা স্বাস্থ্য পেশাজীবীরা আমরা এটা প্রমোট করে থাকি নিয়মিত। মানে জি কোনো কিছু ঠিক মারাও যেরকম আমরা একটুতেও অনেকে মনে করি যে উপকৃত পাচ্ছে না তাহলে আমি দিব, আর এদিকে স্বাস্থ্য পেশাজীবী যার কাছেই যায়, অনেক সময় যে শুধু চিকিৎসকরাই দেয় তা কিন্তু না। দেখেন আয়া ভুয়া এবং ওয়ার্ড বয়, ইভেন দারোয়ান পর্যন্ত, সুইপার পর্যন্ত কেউ দেখা যায় একটা চিরকুট দিয়ে মাকে প্রবলন দেখে, কারণ গুঁড়া দুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা তার কাছে পৌঁছায়, তাকে একটা সুবিধা দেয়, সেই জন্য তো সেটা দেয়, নাহলে তার তো কোনো প্রয়োজন নাই যে সেটা প্রমোট করবে। তো এক্ষেত্রে দেখা গেছে যে ওখানে বিধিমালায় বলা আছে যে যদি রেজিস্টার্ড চিকিৎসক যেহেতু বিএমটিসির আন্ডারে আছে, এবং কোনো কেউ ভায়োলেশন করলে কোনো পরিবার থেকে কেউ যদি এটার কোনো চিকিৎসকের বিরুদ্ধে যদি যে বলে যে আমার এই চিকিৎসক আমার বাচ্চার প্রয়োজন ছিল না, তারপরেও তাকে গুঁড়া দুধ দিছে, যেমন অনেক বাচ্চার গুঁড়া দুধ খেয়ে ডায়রিয়া হতে পারে, অনেক বাবা মা হয়তো বাবা মা দুজনই সুস্থ, মা পরে বুঝতে পারলো আমার তো দুধ আছে কিন্তু চিকিৎসক আমাকে কেন গুঁড়া দুধটা বাচ্চাকে খেতে বললো, সেক্ষেত্রে মা যদি কমপ্লেন করে তাহলে ওই ডক্টরের এগেনস্টে বা ওই স্বাস্থ্য পেশাজীবীর এগেনস্টে তার ক্ষেত্রে তখন তার
আপনার বিএমটিসির যে আইন আছে সেই অনুযায়ী যেটা ব্যবস্থা হয় সেটা সে নিতে পারে, কিন্তু ডাইরেক্ট এরকম ভাবে বলা নেই। আর এটা ম্যাটারনিটি প্রোটেকশনের ক্ষেত্রে যেটা আইন, ম্যাটারনিটি প্রোটেকশনের, হ্যাঁ, আমাদের যে মাতৃত্বকালীন ছুটির কথা বলা আছে, এটা সরকারি চাকরিজীবীরা পেয়ে থাকে। এটা 2000 এটা 9-এর এটা গেজেটেড হয়। এটা বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের একটা উদ্যোগেই কিন্তু এটা ম্যাটারনিটি লিভ 6 মান্থ, যে সবাই এখন পাচ্ছে সরকারি চাকরিজীবীরা, সেখান থেকে কিন্তু এসছে ম্যাটারনিটি লিভ 6 মান্থ, আপা 6 মাস এটা বেতন সহ অনেক বেসরকারিতেও এখন এটা আছে। ইমপ্লিমেন্ট হচ্ছে। হ্যাঁ, এবং বেসরকারিতে দেওয়ার জন্য নীতিমালাতে আছে। এখন ম্যাটারনিটি প্রোটেকশন বলতে শুধু 6 মান্থ দিয়ে ম্যাটারনিটি প্রোটেকশন কিন্তু না, ম্যাটারনিটি প্রোটেকশন অনেকগুলো পার্ট আছে। একটা হচ্ছে ম্যাটারনিটি লিভ 6 মান্থ দেওয়া, আর একটা হচ্ছে কর্মস্থলে বাচ্চা যে 6 মাস পরে মাঝে জয়েন করবে তার সহায়ক পরিবেশ, মানে বাচ্চাকে রাখার জন্য একটা ডে কেয়ার সেন্টার সেটা জি রাখতে হবে। জি শুধু সেন্টার জি রাখলে বাচ্চা নিয়ে আসলাম একটা আয়া বুয়া দিয়ে রেখে দিলাম তা না, ওই মাটাকে ব্রেস্ট ফিডিং করানোর জন্য সময় দিতে হবে। চাকরির বিরতি, যেটাতে আমাদের অনেক বস কটকট করে, কলিগরা কটকট করে, তুমি কিছুক্ষণ পর পর ছুটি নিচ্ছ যাচ্ছ, মানে একদম পেইড লিভ একদম থাকতে হবে, এটা একটা থাকতে হবে। এবং অনেক সময় বাচ্চাদের যে নিয়মিত আসা যাওয়ার ব্যবস্থা, সবাই ট্রান্সপোর্ট সাপোর্ট দিতে পারে না, বাট যদি কারো অ্যাপেল করার মতো সামর্থ্য থাকে কোনো কর্ম মানে জি অফিসে, তাহলে সেটা দিতে পারবে। এবং থ্যাংক ইউ বাচ্চাকে ব্রেস্ট ফিডিং ব্রেক, পেইড ব্রেক এটা দিতে হবে। এটা হলো ম্যাটারনিটি জি প্রোটেকশন নীতিমালা। এবং জি বেসরকারি ক্ষেত্রেও কিন্তু এটা বলা আছে, এবং আইএলও তেও কিন্তু ওরা বলে দিয়েছে, এবং এত যে গার্মেন্টস বা প্রাইভেট সেক্টরে ওদেরকে বলেই দিয়েছে যে তোমাদের অফিস করার পাশাপাশি অবশ্যই ব্রেস্ট ফিডিং কর্নার, মানে সরি ব্রেস্ট ফিডিং কর্নার না, বাচ্চাকে বুকে দুধ খাওয়ানোর জন্য কর্মস্থলে ডে কেয়ার সেন্টার, আর জি এমনিতে মার্কেট, শপিং মল, যে কোনো জায়গায় যেখানে জনসমাগম হয় সেসব জায়গায় ব্রেস্ট ফিডিং কর্নার, এই জি দুটোকে রাখতে হবে। আর হাসপাতালগুলোতে রাখতে হবে ল্যাকটেশন ম্যানেজমেন্ট সেন্টার। আমাদের তিনটা জিনিস আমরা অনেক সময় একটু গুলিয়ে যাই। তিনটা জিনিস, একটা হলো কর্মস্থলের জন্য ডে কেয়ার সেন্টার, কর্মস্থলের বাইরে জনসমাগম স্থানে হচ্ছে সেটা বাস স্ট্যান্ড, রেল স্টেশন, মানে সেসব জায়গায় আমাদের রাখতে হবে ব্রেস্ট ফিডিং কর্নার। আর ল্যাকটেশন ম্যানেজমেন্ট সেন্টার হবে কোনো মা যে বুকে দুধ খাওয়াতে পারছে না, কি কারণে পাচ্ছে না, সেটা সমস্যার সমাধান করানোর জন্য প্রতিটা স্বাস্থ্যসেবা কেন্দ্রে একটা ল্যাকটেশন ম্যানেজমেন্ট জি সেন্টার থাকতে হবে, এবং সেখানে দক্ষ এবং প্রশিক্ষিত ম্যান পাওয়ার থাকতে হবে। জি তো থ্যাংক এগুলো ইউ নীতিমালাতে থাকলেও আমরা এগুলো আসলে ওইভাবে মানে বললাম তো, আমাদের কন্টিনিউশন কোনো সময় হয়তো বা আমরা কাজ জি করার থ্যাংক সুযোগ ইউ পেয়েছি, তারপরে আর পাইনি, থ্যাংক ইউ এরকম। আপা, অনেক সুন্দর কথা বলার জন্য। আর কি কারো প্রশ্ন আছে? মেহেদি একটু চেক করবেন চ্যাট বক্সে কোনো প্রশ্ন আছে কিনা। মেহেদি একটু দেখছি না দেখবেন। কোনো, কোনো আচ্ছা, প্রশ্ন দেখছি না আপনাদের আপা। কারো আর কোনো প্রশ্ন আছে? একজন ধন্যবাদ জানিয়েছে এরকম সুন্দর আলোচনা করার জন্য, আকরামুল আলম, উনি থ্যাংক ইউ জানিয়েছেন সবাইকে। আহ, ধন্যবাদ গৃহীত হলো আকরামুল আলম ভাই। কোনো প্রশ্ন আছে চ্যাট বক্সে? আর কোনো প্রশ্ন নেই? Right. আচ্ছা, আর কোনো? আচ্ছা, তাহলে একটু আমার প্রশ্ন ছিল অনেক, তো ভাবলাম যে অডিয়েন্সে যারা আছে তাদের আগে অগ্রাধিকার। আপা, আর রাজ্জাক ভাই এবং আপা, খুব এটা মানে আমার মনে প্রশ্ন জাগে যে যদি এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করানো হয় তাহলে ওই ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা কম থাকে। তো ধরেন যে আমাদের মা, দাদি বা নানি, ওনাদের তো বেশি সংখ্যক সন্তান গর্ভধারণ করতো, সন্তান লালন পালন করেছে, ধরেন অনেক সময় ধরে ওনারা হচ্ছে ব্রেস্ট ফিডিং করিয়েছে শিশুদেরকে, 7 জন 8 জন 5 জন এরকম করে সন্তান ছিল। তো ওনাদের সময় কিন্তু বেশি পেয়েছে যে ব্রেস্ট ফিডিং করানোর। কিন্তু আধুনিক যুগে আমরা যারা আছি, যারা কর্মজীবী মা, 1 2 জন করে সন্তান, আমরা কিন্তু হচ্ছে ব্রেস্ট ফিডিং করার অত সময়ও পাই না, হয়তো অফিস আদালতের কারণে। সেই ক্ষেত্রে কি যাদের কম সন্তান বা বেশি সময় ধরে ব্রেস্ট ফিডিং করে না, তাদের কি ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেশি? এটা আমার মনের আর কি একটু প্রশ্ন জাগ্রত হলো, তাই একটু করলাম। যদি 1 মিনিটে একটু বলেন, আমরা যদি শেষের দিকে 1 মিনিটে। আপনি আসলে খুব একটা খুরশিদ আপা গুরুত্বপূর্ণ বলেন, বিষয়, খুরশিদ আপা বলেন। জি, আপনি আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মানে এক জানতে মিনিটে চেয়েছেন। বলবেন, হ্যাঁ আসলে হ্যাঁ। ব্রেস্ট ফিডিং বিষয়টা, যে যাদের কম বাচ্চা বা তাদের বলে ব্রেস্ট ফিডিং এর ক্যান্সারের ঝুঁকি বেশি থাকবে, এরকম আসলে গবেষণায় এরকম কোনো তথ্য পাওয়া যায়নি, আমি আসলে এখন পর্যন্ত দেখিনি। বাট আপনি যেহেতু বলেন, এটা ডেফিনেটলি এটা সার্চ করে দেখবো, বা এটা একটা গবেষণারও বিষয়, যে এটা আমার যাদের এক বাচ্চা মনের প্রশ্ন। আছে তো তাদের ক্ষেত্রে ব্রেস্ট ফিডিং, যেসব মায়েরা অলরেডি ব্রেস্ট ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সারে এফেক্টেড, তারা বাচ্চা কয়জন, এবং তাদের, তবে এটা আমরা গবেষণায় পেয়েছি যে ব্রেস্ট ফিডিং করানি বলেই তাদের মধ্যে আপনার প্রায় 43% মায়েরাই যারা ব্রেস্ট ফিডিং করায় নাই,
তাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার। বললাম ক্যান্সারের বিষয়টা তো শুধুমাত্র ব্রেস্ট ফিডিং করানোর জন্য না, তার একটা মাত্র কারণ না, এটাতে আরো অনেকগুলো কারণ আছে। বললাম তার জেনেটিক্যাল ফ্যাক্টর থাকতে পারে, তার বডির অনেক সময়, কারণ প্রতিটা মানুষের শরীরেই কিন্তু আমাদের ওই ক্যান্সারের ইয়েগুলো আছে, সেটা সুপ্ত জি অবস্থায় আছে। জি এখন জি আমার এটা ফুড হ্যাবিট, লাইফ স্টাইল অনেক কিছু ডিপেন্ড করে জি সেগুলোকে মানে কি বলার জন্য, সিনথেসিস করার জন্য। ঠিক আছে, যেমন ওই যে আমার কোনো একটা শরীরের সমস্যা থাকলে আমার এটা যেটা খেলেই আমার অ্যালার্জিক যেমন রিয়াকশন, সেরকম এরকম প্রতিটা জিনিসই আছে। তো এগুলো আসলে এটা দেখতে হবে, বাট এখন পর্যন্ত আমরা এরকম কোনো তথ্য পাইনি যে ব্রেস্ট ফিডিং মার একটা বাচ্চা বলে তার ব্রেস্ট ফিডিং এর থেকে আপনার সরি ওভারিয়ান ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেশি, এরকমের কোনো। জি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপা, আমার একটা প্রশ্ন হঠাৎ খুরশিদ মাথায় জাহান আসলো। আপাকে। হ্যাঁ, জি, আমরা কিন্তু একটু শেষ পর্যায়ে শামিমা নীলা আপা, একটু আপনি কি একটু চ্যাট বক্সে লিখে দেন, আমি খুরশিদ জাহান আপাকে পাঠিয়ে দেব, আপনাকে অ্যাড্রেস করবে। আমরা একদম শেষ পর্যায়ে, কারণ অনেকে বাস ধরবে, অফিস ছেড়ে যাবে, অফিস থেকেও অনেকে জয়েন করেছে। থ্যাংক ইউ শামিমা নীলা আপা, একটু চ্যাট বক্সে লিখে দেন, মেহেদি খুরশিদ জাহান আপাকে পাঠিয়ে দেবে। হ্যাঁ, থ্যাংক ইউ। ইয়ে মেহেদি, মাহমুদ আপা কি আছেন? কিছু বলবেন আপা, কিছু না কন্ট্রিবিউট? আপা, আপা আপা একটু বিজি আছেন, আপা ওকে মানে ওকে, এখন নাই সমস্যা আর নেই। কি বলতে। আচ্ছা, ওকে, ঠিক থ্যাংক আছে, ইউ। তাহলে আমরা শেষের দিকে আমরা এটা ক্লোজ করতে চাই। আমি বাংলাদেশ ইসিটি নেটওয়ার্কের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম একটি বিষয়ে, বিশেষ করে খুরশিদ জাহান আপা সুন্দর উপস্থাপনা দেওয়ার জন্য। সায়েন্টিফিক এত তথ্য, এত অল্প সময়ে এগুলো মনে রাখাও মানে অনেক কঠিন। তবে আপনার এই প্রেজেন্টেশন, আমাদের যে আলোচনার ডকুমেন্টগুলো, রেকর্ডগুলো, এগুলো হচ্ছে বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের ওয়েব লিঙ্কে থাকবে, যে কেউ এটা ওপেন করে দেখতে পারবে, শুনতে পারবে। আরও অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাকুল আলম, ওনার এত সুন্দর কথাগুলো বলার জন্য, আইন এবং কি কি করতে হবে কালচারকে প্রমোট করার জন্য, তাই এবং স্বাস্থ্য বিভাগ আমাদের সিস্টেমগুলো কি করতে পারে, এই আপডেটেড তথ্য আলোচনা করার জন্য, তুলে ধরার জন্য আমরা অনেক সমৃদ্ধ হলাম, অনেক কিছু জানলাম। এটার সাথে শিশুর বিকাশ, সার্বিক বিকাশ একদম ওতপ্রোতভাবে জড়িত। আমরা সবসময়, আমরা যারা রাজ্জাক ভাই, খুরশিদ জাহান আপা, আমরা এসিডিতে কাজ করি, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, তারা সবসময় বিকাশ, হ্যাঁ, দক্ষতা, শিশুর দক্ষতা, কথা বলা, ভাষায়, এগুলো নিয়ে বেশি কথা বলি। কিন্তু এর একটা ব্যাকগ্রাউন্ড, ভিত্তি, ফাউন্ডেশন, ব্রেস্ট ফিডিং, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এর সাথে লিঙ্ক, এটা বাদ দিয়ে এটা হয় না, তাই না? এই জিনিসগুলো, এই জন্য ইসিডির নেটওয়ার্কের একটা আয়োজন, যে সব জিনিস যেন গুরুত্ব পায়, শিশুর জন্য কম্প্রিহেন্সিভলি সাপোর্ট পায়, বেড়ে ওঠে। আমরা যারা ইসিসিডি প্র্যাকটিশনার, তারাও যেন আমরা একটা বাদ দিয়ে আর একটা না করি, যেহেতু পরিপূর্ণ বিকাশ নিয়ে কাজ করা, ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা। তো আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ। নুসরাত জাহান মনিকে শুনতে পাচ্ছেন? আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। একজন কি হাত তুলেছেন? মাহমু মোহাম্মদ নাসিরুজ্জামান, একটু সময় শেষের দিকে আপনি যদি একটু আচ্ছা, কাইন্ডলি। উনি লাস্ট একটা একজন প্রশ্ন করেছেন, জাস্ট এক মিনিটে যদি বলি, যে শামীমা নীলাপা উনি প্রশ্ন করেছেন, অনেক মাকে দেখেন যে ব্রেস্ট ফিডিং করাতে যে পেন ফিল করে। হ্যাঁ, এটা কারেক্ট পজিশন, মানে এই অ্যাটাচমেন্টটা মুখের বাচ্চার মানে মুখ এবং মায়ের নিপেলের চারপাশে যে এরিওলা, এটা সংযোগটা সঠিক না হলে মার পেন ফিল করবে। এবং এই জন্যই তো বললাম যে এই সবার ভুল কথা। ভুল এই অ্যাটাচমেন্টের কারণেই মা আর পরবর্তীতে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে চায় না, সেক্ষেত্রে কোনো সমস্যা হয়। এবং গঠন কি সত্যি নষ্ট হয়? আসলে না, এটা একদমই ভুল ধারণা। ব্রেস্ট ফিডিং করালে বরঞ্চ মার মানে বডির শেপ আরো ভালো বাহ, হয়, এবং যে স্তন ক্যান্সারের যে ঝুঁকি হওয়ার যে চান্স সেটা কমে যায়। তাহলে তো এটা আরো আরো বেশি বেশি করে যেসব মারা প্রেগনেন্ট হয়, তার প্রত্যেকটা মাই তার বাচ্চাকে বুকের দুধ খাওয়াবে। জি তো থ্যাংক আমাদের ইউ আসলে থ্যাংক অনেক ইউ কিছু বলার আছে, অনেক অল্প সময়। থ্যাংক আমি ইউ। আপনাদের সবাইকে ধন্যবাদ হ্যাঁ দিতে চাই, বিশেষ করে ইসিটি নেটওয়ার্ককে এত সুন্দর একটা চমৎকার কথা, এই যে আয়োজনের জন্য। খুরশিদ জাহান আপা যেটা বললেন না, ইনফ্যাক্ট আমাদের শরীরটা বিভিন্ন হরমোনের একটা সমন্বয়, সঠিক সময় সঠিক সমন্বয়, সমন্বয়। এক্স্যাক্টলি, ব্রেস্ট ফিডিং যদি করি এই সমন্বয়টা ঠিক থাকে, তাহলে ঠিক গন্ডগোল থাকে, হয়ে যায়, বাংলা ভাষায় গন্ডগোল হয়ে যায়। কথা। অনেক সুন্দর কথা, অনেক দিন পর এরকম একটা কথা শুনলাম। আমরা শুনি যে বিদেশি যারা, তারা অনেক ফিট থাকে, তারা ওই যে ব্রেস্ট ফিডিং করে না, এই জন্য করে না। এই ধারণাটা ভুল। হ্যাঁ, আমরা সবাই এটা এই সুন্দর যে করে তাহলে বলি, জানলাম। ব্রেস্ট হ্যাঁ ফিডিং কে বেস করেই রেডি টু ফিট, রেডি টু ইট এই খাদ্য কনসেপ্টটা আসছে। জি বুঝা গেছে হ্যাঁ, কথাটা? জি জি
জি। তো Hopefully, you আ- understand. আ- বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের পক্ষ থেকে আরো অনেক 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 ধন্যবাদ। আমাদের সাথে আজকে যারা ছিলেন, প্রায় 1.5 ঘন্টা ধরে এই আলোচনা শুনলেন, উপস্থাপনা দেখলেন। আমাদের পরবর্তীতে যে ওয়েবিনারগুলোর আয়োজন হয়, সেগুলোর সাথে থাকতে বলবো সব সময়। এটা আমাদেরকে অনেক উৎসাহিত করে। ইসিসিডির বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক যে পরবর্তীতে ডিসেম্বর মাসে ন্যাশনাল লেভেলের ইসিডি ফেয়ার করতে যাচ্ছে, আপনারা সবাই আমন্ত্রিত থাকবেন। আপনাদের আশেপাশে আপনাদের সাথে যত অর্গানাইজেশন আছে, ব্যক্তিবর্গ আছে, সবাইকে এর সাথে সংযুক্ত হতে বলবেন। আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটাও এক্সপ্লোর করবেন। ওখানে পরামর্শ দিবেন, আপনার থটটা দিবেন। এতে এতে আমাদের কাজ অনেক গতিশীল হবে, আমরা অনেক বেটার ফিল করব। তো সবাইকে যারা যে তার প্রেজেন্টার, আগে তার আগে যারা যদি ডিসকাশন, দাওয়াত না দেয়, কাকে কাকে বলবো আমাকে দাওয়াত দেয় নাই? আমাকে বলেন, মেহেদিকে বলেন, সমস্যা নেই আপা, আপনিও শুনলেন। তো আহ, আহ, আমাদের পক্ষ খুবই থেকে ধন্যবাদ। হ্যাঁ, ভালো হুম, একটা আয়োজন। আমি জাস্ট এই সুযোগে, আপনি যেহেতু বলেন, আমরাও বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন, নিউট্রিশন সোসাইটি অফ বাংলাদেশ, নিউট্রিশন ফাউন্ডেশন অফ বাংলাদেশে আমরা একটা কনফারেন্স নিউট্রিশন নিয়ে জি যারা আমরা কাজ করি, ব্রেস্ট ফিডিং নিউট্রিশনের তো একটা পার্ট, আমরা যারা কাজ করছি, একটা কনফারেন্স আমরা আয়োজন করেছি। এটা নভেম্বরের 21, 22, 23 তারিখে হবে। এটার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখন চলমান আছে। আপনাদের আমি আমন্ত্রণ করব, রিকোয়েস্ট করব যে আপনারা যারা কাজ করছেন তারা জি সবার সাইন্টিফিক পেপার গুলো, আমাদের দেশে তো ওরকম প্ল্যাটফর্ম নাই যে রেগুলার সাইন্টিফিক বিষয় নিয়ে চর্চা হওয়ার জন্য, যে এখান থেকেই তো পলিসি, এখান থেকে তো প্রোগ্রাম গুলো আসবে। এটা জি আমরা শুরু করেছি। এটার আমি ওয়েবসাইট লিঙ্কটা আপনাদের কারো ওই যে যেমন মেহেদি ভাই এর আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে পেনে দিব, পাঠিয়ে মাহমুদ দিন। আপারও হ্যাঁ দিয়ে দিব। আপনারা একটু ডেসিমিনেট করে দিয়েন আপনাদের নেটওয়ার্কে যারা আছে। হ্যাঁ সবাইকে অনুরোধ করবো আপনারা রেজিস্ট্রেশন করেন, আসেন। এবং এখানে সাইন্টিফিক বড় একটা প্ল্যাটফর্ম, এখানে আমাদের পলিসি মেকার থেকে শুরু করে সবাই এখানে থাকবে। যারা এই লাইনে কাজ করে তাদের একটা আমাদের নিজস্ব জি, কথা বলার, আওয়াজ তোলার একটা জায়গা, এবং খুব যেখানে আমরা এই ভালো কথাগুলো ভালো বলতে তথ্য পারবো। পেলাম আমরা। আপনারা যারা জি। আমাদের সাথে ছিলেন এই তথ্যটাও পেলেন, সুবিধা এটা। হ্যাঁ, তো সবাই যোগদান করবেন ওখানে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আপনাদের সবার, যারা শুনেছেন, উপস্থাপনা করেছেন, আলোচনায় ছিলেন, সবার অনেক শুভেচ্ছা সহ সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।